আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা বা শুভরাত্রি বাংলাদেশ প্যানেলিস্টের জন্য, শুভ সকাল ইউএস প্যানেলিস্টের জন্য এবং শুভ দুপুর বা গুড আফটারনুন ফর ইউকে প্যানেলিস্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রেশাস টাইম। আমরা জানি আপনারা সবাই খুবই ব্যস্ত। আমরা আজকে আলোচনা করব ইজ ডিজিটাল হেলথ রেভলিউশনস কামিং টু বাংলাদেশ। আমরা এই কোভিড-19 প্যান্ডেমিক নিয়ে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন পার করছি। সেখানে এখন আমরা বেশ দেখছি যে আমরা ভার্চুয়াল ভিজিট বা টেলিমেডিসিনের কথা আসছে এবং এটা অনেক পেশেন্টই আসলে উপকার পাচ্ছে। তো এখান থেকে আমরা হাউ টু গো ফরওয়ার্ড সেটা নিয়ে আজকে আলোক করব। প্রথমে আমি শুরু করি পরিচয় পর্ব দিয়ে। আমাদের সাথে আছেন অনারেবল স্টেট মিনিস্টার অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট জুনায়েদ আহমেদ ফলক। থ্যাংকস সো মাচ ফর জয়নিং টুডে। আমাদের সাথে আছেন মোহাম্মদ সাইফুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, Krantz School of Management, Purdue University, Indiana, USA. আমাদের সাথে আছে Dr. Abdullah Jakaria. He is a clinical lead, information technology transformations, National Health Service, United Kingdom, also a general practitioner. He is a doctor himself as well. আমাদের সাথে আছে মোহাম্মদ আরিফ রাহান মাহি. He is Executive Director, ESAB Innovation Center. Thank you so much for joining with us today. তো আমি একটু হিস্ট্রির দিকে যাচ্ছি প্রথমে, দেন আই উইল স্টার্ট উইথ ডক্টর জাকারিয়া। সো বাংলাদেশের প্রথম কম্পিউটার আসে হচ্ছে 1964-এ, দ্যাট ইজ IBM মেইনস্ট্রিম 1620 সিরিজ। তারপর 1971-এর পরে এটা কাজ করা হচ্ছিল। 1979-এ প্রথম ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স খোলা হয় বুয়েটে। 1985-এ প্রথম আমাদের বেঙ্গলি স্ক্রিপ্ট করা হয় কম্পিউটার সায়েন্সে। 1990-তে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তৈরি করা হয়। 1996-তে আমরা ইন্টারনেট ইউজ শুরু করি এবং সফটওয়্যার প্রোডাকশনের দিকে মনোযোগ দিই। 1998-এ আমরা হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, যেটা বেসিস, সেটা আমরা চালু করি। 2008-এ যে আমরা হচ্ছে এই যে ডিজিটাল বাংলাদেশ ভিশন, সেটা আইডিয়াটা আমরা অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এটা বলেন এবং সেটা লঞ্চ করা হয় 2009-তে। এবং 2010-এ যে আমাদের হচ্ছে এই যে A2I, যেটা অ্যাক্সেস টু ইনফরমেশন উইথ দ্য সাপোর্ট অফ UNDP চালু করা হয়। এখন পর্যন্ত প্রায় 6,000 ডিজিটাল সেন্টার কাজ করছে, 10,000 আপনার এন্টারপ্রেনার্স কাজ করছে এই ডিজিটাল সেন্টারের সাথে, এবং প্রতি মাসে ওভার 5 মিলিয়ন সার্ভিস তারা প্রোভাইড করছে। প্রতি মাসে 5 মিলিয়ন সার্ভিস, ইটস রিয়েলি লট। মোস্টলি তারা কাজ করছে ব্যাংকিং এ, তারপর হচ্ছে ট্রেনিং প্রসেসে, বার্থ রেজিস্ট্রেশনে, তারপর হচ্ছে মাইগ্রেশন ওয়ার্কার রেজিস্ট্রেশনে কাজ করছে অনেক। এখানে ডিজিটাল হেলথও শুরু হয়েছিল 2015-তে, শুরু করলো স্বাস্থ্য বাতায়ন বলে একটা সংস্থা। তারপর 999 যেটা সার্ভিস, সেটাও চালু করা হলো রিসেন্টলি অ্যাজ ওয়েল। তো আমাদের অনেক অর্জন এদিকে। তো আমরা হচ্ছে এখানে এখন পর্যন্ত বলা হয় যে আইটি সেক্টরে বাংলাদেশ জিডিপিতে কন্ট্রিবিউট করছে আইটি সেক্টর 1%। এটা প্ল্যান করা হচ্ছে নেক্সট 2 ইয়ার্স এটা 7.28% কন্ট্রিবিউট করবে আইটি সেক্টর। যে ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি হচ্ছে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, সেটা নেক্সট ইয়ারে আমরা বলছি $5 বিলিয়ন ইন্ডাস্ট্রি হবে ইনশাল্লাহ। সো আমাদের অনেক আগাচ্ছি। আমরা আজকে আলাপ করবো ডিজিটাল হেলথে আমাদের কি অবস্থা। তো প্রথমে আমি শুরু করি ডক্টর আব্দুল্লাহ জাকারিয়া, তোমাকে দিয়ে। তুমি তো আমার ছোট ভাইয়ের মতনই, তোমাকে তুমি করেই বললাম। তুমি আমাকে বলো সাধারণ মানুষদের জন্য ডিজিটাল হেলথ আসলে আমরা কি বুঝি এবং তার কম্পোনেন্ট গুলি কি। আব্দুল্লাহ জাকারিয়া। ধন্যবাদ তাজমির ভাই, আপনাকে ভাই করেই বললাম, আপনি আমাদের সিনিয়র ভাই। তো আপনার মাধ্যমে দর্শকদেরকে শুভেচ্ছা এবং মাননীয় মন্ত্রী আপনার সময় দেওয়ার জন্য আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য, এবং অন্যান্য প্যানেলিস্টদেরকেও ধন্যবাদ। ডিজিটাল হেলথ আমি শুধু একটা সেন্টেন্সে বলবো যে টেকনোলজিকে ব্যবহার করে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানো এবং স্বাস্থ্যকে উন্নত করা এবং ভালো ওয়েলবিং তৈরি করা, সেটাই হচ্ছে ডিজিটাল হেলথ। আসলে এটাকে ওইভাবে WHO ডেফিনেশনে বড় করে যাওয়ার প্রয়োজন না, এটা হচ্ছে টেকনোলজিকে ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যকে মানুষের কাছে পৌঁছানো। আমি এখানেই শেষ করব। ডিজিটাল হেলথের কম্পোনেন্টস বা অন্যান্য কিভাবে এটাকে প্রয়োগ করা হবে, অর্থাৎ অপারেশনালি আমরা কি করব, সেটা একটা বিশাল সমুদ্রের মতো একটা ব্যাপার। এটা ডিজিটাল, আমরা প্রথমে আপনি আলোচনা শুরু করেছিলেন যে কম্পিউটার টেকনোলজি
এবং ডিজিটাল বিষয় নিয়ে। এখন আমরা আলোচনা করছি ডিজিটাল হেলথ, অর্থাৎ হেলথের অ্যাপ্লিকেশনটা কি। আইসিটি থেকে তো অনেক ধরনের উদ্যোগ হবে, দেশে ফরেন কারেন্সি অর্জন করবে, কিন্তু স্বাস্থ্য খাতে আমরা কি করতে পারি, এবং এতে করে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে, ব্রিটেনে বা আমেরিকাতে এবং অন্যান্য দেশগুলোতে যে কাজগুলো হচ্ছে সেখান থেকে আমরা কি কিছু শিখতে পারি কিনা, সেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করলে অনেকগুলো বিষয় উঠে আসবে। আর কম্পোনেন্টস এর কথা যদি বলেন বা যুক্তরাজ্যের অভিজ্ঞতার কথা যদি বলেন, সেখানে দুটো বিষয় আসলে বলা উচিত, যে স্বাস্থ্য ব্যবস্থা অন ইটস ওন রাইটস, মানে এখানে যে ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা শুরু হয়েছিল 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটি পুঁজিবাদী দেশে, যেখানে পুঁজিবাদী দেশ হলেও সেখানে যে ন্যাশনাল হেলথ সার্ভিস বা একটা সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা, যে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা বা ইউনিভার্সাল হেলথ কভারেজ, সেটাকে আপনার কিছু আলোচনা করতে হবে। আর এখানে কিভাবে শুরু হয় এই ডিজিটাল পদ্ধতি, সেটা কিন্তু ইনফর্মালি 80-র দশকে শুরু হয়েছিল, যে ব্যক্তিগত পর্যায়ে অনেকেই চেম্বারে বা কনসালটেশনে কাগজে না লিখে কম্পিউটারে লেখা শুরু করেছেন। আপনার হয়তো মনে থাকবে তখন কম্পিউটার গুলো ডসে চলতো। 90-এর দশকে সরকারি ভাবে ম্যান্ডেট আসে যে সবাইকে বাধ্যতামূলক ভাবে সবাইকে ডিজিটালি রোগীদের যে বৃত্তান্ত রয়েছে বা চিকিৎসাপত্র রয়েছে এগুলো লিখতে হবে। সেখানে দুটো ভাগ, হসপিটাল কিন্তু পরের দিকে ছিল, হসপিটালকে ম্যান্ডেটরি করা হয়নি, কিন্তু যারা প্রাইভেট প্র্যাকটিস করতো বা রোগী দেখতো অথবা কনসালটেশন করতো বা আউটপেশেন্ট করতো বা প্রাইমারি কেয়ার ছিল, সেখানে 1990 সালে সেটা সরকার একটি আইন করার মাধ্যমে এটাকে ম্যান্ডেট করেন যে সবাইকে বাধ্যতামূলক এই প্রক্রিয়া করতে হবে। তো যা হয়, নতুন যে কোনো প্রক্রিয়া আসলে পরে এখানকার ডাক্তারও বিএমএ আছে, আন্দোলন করে যে আমরা এটা করতে চাই না, এটা অনেক কঠিন। কম্পিউটারে কিন্তু এখন যেভাবে মানুষ যেভাবে ব্যবহার করছেন, 30 বছর আগে কিন্তু স্মার্টফোন ছিল না। আর 30 বছর আগে জনগণ ওরকম মার্কেট পেনিট্রেশন ছিল না, যে সবার হাতে হাতে কম্পিউটার ছিল না। সেই জন্য ডাক্তারদের কাছেও সেটা একটা নতুন একটা বিষয় ছিল, যে কম্পিউটার না জানি কি একটা জিনিস, এটা ঘরের ভিতরে এসে আবার এটার মধ্যে লিখতে হবে, লেখার স্পিড বা টাইপিং ক্যাপাসিটি ওরকম ভাবে ছিল না। তো সেভাবে যাত্রা শুরু হয় 90-এর দশকে ডিজিটাইজেশন। আচ্ছা, আমি তোমার ইউকে এক্সপিরিয়েন্সটা একটু পরে আসবো, এটা পরে আসবো তোমার কাছে। আমি এখন চলে যাচ্ছি অনারেবল স্টেট মিনিস্টার এন্ড মেম্বার অফ পার্লামেন্ট জুনায়েদ আহমেদ ফলক আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আই নো ইয়েস busiest man in Bangladesh now at the moment, মানে এখন এই কোভিড-19 এ প্রচুর এই টেলিমেডিসিন ভার্চুয়াল ভিজিট নিয়ে কথা হচ্ছে, তারপর তো অন্য সেক্টরে আপনার কাজ করতে হচ্ছে। আমি একটা যে কোশ্চেনটা করব আপনাকে, ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমরা আগালাম 2009 থেকে, চারটা পিলারের কথা বলা হয়: হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, পিপল ইনভলভমেন্ট, ডিজিটাল গভর্নেন্স অ্যান্ড প্রমোশন অফ আইটি সেক্টর। এই ডিজিটাল এই আপনার এই চারটা সেক্টরে আপনি কেমন হ্যাপি, কেমন আগাচ্ছে? মানে এখানে ডিজিটাল হেলথের উপর আমরা কি কাজ করছি এখন, আপনি যদি একটু বলেন। না, অনেক ধন্যবাদ তাজবিরুল ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এরকম একটা প্যানেলে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, কারণ এখানে সবাই স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন এবং আমার স্নেহের ছোট ভাই মাহি আছেন। আমি সবাইকে শুভ সন্ধ্যা, শুভ দুপুর এবং শুভ সম্ভবত সকাল, তো 3টা টাইম জোনে থেকে আমরা অংশগ্রহণ করেছি। তো আমি এটাই বলবো যে এই করোনা ভাইরাসকালীন সময়ে আমরা যদিও সোশ্যালি ডিস্টেন্সড, কিন্তু আমরা আসলে ডিজিটালি কানেক্টেড। সো এই যে ডিজিটাল টেকনোলজি কতখানি পাওয়ার, তো এটা হচ্ছে তার একটা অন্যতম একটা দৃষ্টান্ত, যে আমরা বাংলাদেশ থেকে, আবার ওইদিকে ইউনাইটেড কিংডম থেকে, আবার ইউনাইটেড স্টেটস থেকে, আমরা 3টা দেশ থেকে একই সময় যুক্ত হচ্ছি এবং 3টা দেশের প্রেক্ষিত আমরা আলোচনা করছি এবং আমাদের অভিজ্ঞতা এবং আমাদের জ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে পরস্পরকে আমরা সহযোগিতা করছি। এই যে একটা প্ল্যাটফর্ম, এই পুরো বিশ্বটা যে এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে এবং আসলে এখন যে আমরা একটা ফ্ল্যাট দুনিয়াতে বসবাস করছি, যেখানে আমরা সবাই একই রকম ভাবে আমরা আমাদের সুযোগটা তৈরি করতে পারি যদি আমরা টেকনোলজিতে পারদর্শী হই। তো এখানেই আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালে যখন একটা দূরদর্শী একটা ভিশন দিয়েছিলেন, সেটা কিন্তু 13 বছরের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, অর্থাৎ 8 থেকে 21 পর্যন্ত। আমরা 11 বছর পার হয়েছে। আপনি বলছিলেন যে 4টা মূল পিলারের উপরে ডিজিটাল বাংলাদেশ ভিশনটি আমরা বাস্তবায়ন করছি। সেখানে এই 4টি পিলার, যে মানব সম্পদ উন্নয়ন, সবার জন্য ইন্টারনেট কানেক্টিভিটি, ডিজিটাল সরকারের সেবা পৌঁছে দেওয়া এবং আইসিটি শিল্পকে গড়ে তোলা। তো সেই 4টা পিলারকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন,
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান, আমাদের আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয় ভাই। কারণ উনি নিজে বয়সে তরুণ এবং উনি একজন প্রযুক্তিবিদ এবং উনি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স, এবং উনার জীবনে উনি নিজেই একজন স্টার্ট আপ হিসেবে সিলিকন ভ্যালিতে ওনার কর্মজীবন শুরু করেছিলেন। ফলে এটা আমাদের একটা বড় অ্যাডভান্টেজ যে আমাদের যখন আমরা একটা নিম্ন আয়ের দেশ ছিলাম, একটা লিস্ট ডেভেলপড কান্ট্রি ছিলাম, সেই সময়ে কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে একটা মধ্যম আয়ের দেশে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। তখন কিন্তু আমাদের বেসিক যে নিডস, আমাদের বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও কিন্তু ছিল না। আপনি খেয়াল করে দেখেন মাত্র 56 লক্ষ ইন্টারনেট ইউজার ছিল 2008 সালে, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 10 কোটিতে। তো আপনি যেটা প্রশ্ন করলেন যে কতদূর এগিয়েছি, একটা ইন্ডিকেটর দেখলেই বোঝা যাচ্ছে যে 56 লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ এখন 10 কোটি ইন্টারনেট ব্যবহারকারী দেশে পরিণত হয়েছে। আমাদের যেখানে আইটি ইন্ডাস্ট্রি বলতে মাত্র $26 মিলিয়ন এক্সপোর্ট ছিল, সেটা এখন $1 বিলিয়ন ক্রস করেছে, আপনি বিস্তারিত বলেছেন। এবং যেখানে আমাদের কোনো কর্মসংস্থানের সুযোগই ছিল না আইটি সেক্টরে, টোটাল ইকোনমিটাই ছিল লেবার বেসড, সেখান থেকে কিন্তু আমরা আজকে 10 লক্ষেরও বেশি তরুণ তরুণীকে আমরা ইন্টারনেট নির্ভর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। আপনি বলেছেন যে আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে 11,000-এর উপরে ছেলে মেয়ে কাজ করছে যারা উদ্যোক্তা, কিন্তু এর বাইরেও অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ইন্টারনেট সোসাইটি, তারা কিন্তু একটা গবেষণা রিপোর্টে প্রকাশ করেছে যে 6.5 লক্ষ ইন্টারনেট নির্ভর অনলাইন মার্কেট প্লেসে আমাদের আইটি ফ্রিল্যান্সাররা কাজ করছে, যেটি হচ্ছে সারা বিশ্বের আউটসোর্সিং এর 16% আমরা বাংলাদেশ থেকে কন্ট্রিবিউট করি, যেখানে কয়েকশো মিলিয়ন ডলার আয় হয়। আমি বলবো যে আমাদের আসলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং কর্মসংস্থান এই মৌলিক জায়গাগুলোতে আসলে প্রযুক্তি ব্যবহারের ভীষণ প্রয়োজনীয়তা আছে। আমরা গত 3 মাসে যেটা দেখলাম যে আমাদের হেলথ সেক্টরে আসলে টেকনোলজির ব্যবহার আরো বেশি বাড়াতে হবে। আপনি বলেছেন যে 2015 সালে স্বাস্থ্য বাতায়ন তৈরি করা হয় এবং টেলিমেডিসিনটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। 25টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আমাদের 16,000 যে ইউনিয়ন পর্যায়ে যে কমিউনিটি হেলথ ক্লিনিক গুলো আছে, সেখানে কিন্তু একটা করে ল্যাপটপ এবং মডেম দেওয়া হয়। কিন্তু সেটাই যথেষ্ট নয়। আজকে আমরা যখন 104 দিন পার করছি এই কোভিড-19 রোগী শনাক্ত হওয়ার দিন থেকে বাংলাদেশে, আমরা কিন্তু এই 104টি দিন যদি ডিজিটাল বাংলাদেশের এই ইনফ্রাস্ট্রাকচার গুলো না থাকতো, যদি ইন্টারনেট কানেক্টিভিটি না থাকতো, টেলিমেডিসিন সেবা না থাকতো, যদি সেলফ টেস্টিং টুল না থাকতো, তাহলে কিন্তু আজকে আমাদের এই 104টি দিন অতিবাহিত করা খুব কষ্ট হয়ে যেত। আমরা কিন্তু খুব দ্রুত এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পেরেছি, কারণ আমাদের একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার গত 11 বছরে তৈরি করেছেন জননেত্রী শেখ হাসিনা। আমাদের এখন 95% ঘরে বিদ্যুৎ, এখন আমাদের প্রায় 70% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ফলে ঘরে বসে যেরকম শিক্ষা কার্যক্রম চালাচ্ছে 4.5 কোটি ছাত্রছাত্রী, অপরদিকে কিন্তু আমাদের যে 333 যে ন্যাশনাল কল সেন্টার, আপনি বলেছেন যে 999, যেটি আমার মনে হয় ইউকেরও ন্যাশনাল এমার্জেন্সি সেন্টারের নাম্বারটা হচ্ছে 999, এবং এটি কিন্তু আমরা 2017 সালে মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই উদ্বোধন করেছিলেন। কোটি কোটি মানুষ কিন্তু 24 ঘন্টা এই পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের এই সুযোগটা, সেবাটা নিচ্ছে। অপরদিকে আমরা 333 যেটা ন্যাশনাল ইনফরমেশন ডেস্ক, অর্থাৎ তথ্য ও সেবা সবসময়, এই স্লোগান নিয়ে আমরা শুরু করেছিলাম 2018 সালে, মাননীয় উপদেষ্টা জয় ভাই উদ্বোধন করেছিলেন। আমরা গত 104 দিনে শুধু এই একটা কল সেন্টারে আমরা প্রায় 1,20,00,000 কিন্তু মানুষকে সেবা দিতে পেরেছি, এবং প্রতিদিন স্বাস্থ্যের জন্য, খাদ্যের জন্য এবং আমাদের জরুরি সরবরাহের জন্য এখন আমাদের যেই শিক্ষা ব্যবস্থা, সেটাও যেন ইনক্লুসিভ হয়। কারণ ঘরে বসে সংসদ টেলিভিশনের মাধ্যমে যারা ক্লাস করছে, যাদের বাসায় টেলিভিশন আছে, যারা ইউটিউব কিংবা ফেসবুকে অনলাইন ক্লাস করছে, যাদের ইন্টারনেট অথবা ডিজিটাল ডিভাইস আছে, কিন্তু যাদের ইন্টারনেটও নাই, টেলিভিশন নাই, তারা কিভাবে এডুকেশন বা হেলথ অ্যাক্সেস করবে, সেটাও কিন্তু আমরা আমাদের যে আইসিটি ডিভিশনের যে A2I প্রজেক্ট, তার মাধ্যমে কিন্তু আমরা 333 থেকে দিচ্ছি। সো এগুলো আমি সব বেসিক ব্যাপার বলছি, কিন্তু আমি স্বাস্থ্য ক্ষেত্রে যদি টেলিমেডিসিন, টেলিহেলথ সেন্টারের কথা বলি, তাহলে আমরা এখন কিন্তু আমরা বেশ কয়েকটি হেলথ টেলি সেন্টার আমরা স্থাপন করছি। এই মুহূর্তে 10 লক্ষাধিক গর্ভবতী মা আছেন, তারা কিন্তু কোভিড-19 এর কারণে, করোনা ভাইরাসের কারণে তারা কিন্তু সরাসরি হাসপাতালে আসতে পারছেন না, কিন্তু তাদের নিয়মিত কিন্তু স্বাস্থ্য সেবার প্রয়োজন, তাদের দেখাশোনা করা প্রয়োজন। তাদেরকে যাতে আসলে একটা স্বাস্থ্যগত পরামর্শ, সহায়তা দেওয়া যায় এবং তাদেরকে যাতে ডিজিটাল প্রেসক্রিপশন দেওয়া যায়, সেই জন্য কিন্তু আমরা আমাদের ডিজি হেলথের সাথে কথা বলে আমরা ইতিমধ্যেই
মা টেলিহেলথ সেন্টারের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছি। এর সাথে আমাদের যে পরিকল্পনা আছে, আমরা সিলেটে পাইলটিং করছি, যেটা হচ্ছে সিলেট যে মেডিকেল কলেজ আছে, হাসপাতাল, সেখানে আমরা চাচ্ছি যে রোগীদের ডিজিটাল হেলথ রেজিস্ট্রেশন এবং তাদের পেশেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম রাখা। পাশাপাশি আমরা হেলথ মিনিস্ট্রিকে আমরা অনুরোধ করেছি যে আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং এ, জিআরপি, সেখানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার। কারণ যত বেশি প্রযুক্তির ব্যবহার হবে তত বেশি স্বচ্ছতা আসবে, সেবার মান বাড়বে, খরচ কমবে এবং জবাবদিহিতাটা নিশ্চিত হবে। তো আমাদের এই স্বাস্থ্য সেবাটা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুততা নিশ্চিত করার জন্য আমরা এখন আসলে 104 দিনে আমরা যত বেশি সম্ভব চেষ্টা করেছি। আমরা আশা করছি যে এই যে 3 মাসের যে অভিজ্ঞতা, এবং আমরা জানি না যে আর কতদিন এই অবস্থায় আমাদের চলতে হবে, সেই অবস্থায় কিন্তু আমরা বাধ্য হচ্ছি আরো বেশি করে প্রযুক্তি ব্যবহার করতে। তো এখান থেকে যে শিক্ষাটা আমরা গ্রহণ করছি, এখান থেকে যে অভিজ্ঞতাটা আমরা সঞ্চয় করলাম, সেখান থেকে আমরা যত দ্রুত সম্ভব আমাদের হেলথ সেক্টরের যে ডিজিটাইজেশন, সেদিকে আরো বেশি আমরা বিনিয়োগ করব, মনোযোগী হব। আর সাথে এইটুকু বলতে পারি, আমি যদি সময় পাই পরে আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন দিতে চাই যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হলেও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমাদের ডিসিশন মেকারদের ডিসিশন মেকিং এ যেই ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং প্রসেসটা আমরা শুরু করেছি, সেটা কিন্তু আমাদেরকে রিসোর্স মোবিলাইজেশনে, হটজোন নির্ণয়ে এবং জোনিং সিস্টেমগুলো বাস্তবায়নে আমাদের কিন্তু অনেক বেশি কার্যকর হচ্ছে। এবং পাশাপাশি যে নিরাপত্তা নিশ্চিত করা, করোনা ভাইরাসের বিস্তার রোধ করার জন্য যে আমাদের করোনা ট্রেসিং বিডি, যে কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপটি আমরা 2 সপ্তাহ আগে লঞ্চ করেছিলাম, ইতিমধ্যেই প্রায় 5 লাখের কাছাকাছি ডাউনলোড হয়েছে। এবং সেখান থেকে কিন্তু আমরা যে অটোমেটেড একটা ট্রেসিং যে প্ল্যাটফর্ম, সেটা আমরা তৈরি করতে পেরেছি। ফলে এইভাবেই আমরা একদিকে যেরকম ইনফরমেশন গুলো দিচ্ছি অথেন্টিক, ভেরিফাইড, জনগণকে যেন তারা বিভ্রান্ত না হয়, অপরদিকে নিরাপদ একটা দূরত্ব বজায় রেখে তারা যাতে টেলিমেডিসিন সেবা পেতে পারে, সেটার জন্য আমরা প্রযুক্তি ব্যবহার করছি। এবং সাথে সাথে পুরো হেলথ সেক্টরে যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং যাতে সম্পদের সুষম ভাবে ব্যবহার হয়, যেন স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হয়, সেটাও কিন্তু আমরা খেয়াল রাখছি। পাশাপাশি হার্ডওয়্যার যেগুলো মেডিকেল ইকুইপমেন্ট, আপনি জানেন যে ভেন্টিলেটর সহ যেই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, গগলস, তারপরে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস, এগুলো কিন্তু যাতে ইনোভেটিভ ভাবে লো কস্ট এবং নো কস্ট ইনোভেশন গুলো আমরা দেশে তৈরি করতে পারি, আমরা যাতে আত্মনির্ভরশীল হতে পারি মেডিকেল ইকুইপমেন্টের জায়গায়, সেটাও আমরা নজর রাখছি। মেট্রোনিকের মতো একটি বিখ্যাত কোম্পানি, যেটার চেয়ারম্যান এখন বাংলাদেশের জন্মগ্রহণকারী ওমর ইশরাক, উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। বাংলাদেশের গর্ব ওয়ালটন কোম্পানি, তারা জয়েন্ট ভেঞ্চারে ভেন্টিলেটর তৈরি করে ফেলেছে। সো এইগুলোই ছিল হচ্ছে গত 104 দিনে আমরা দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা করেছি এবং এটা চলমান থাকবে। আমি আশা করি যে আজকে আপনাদের 3 জনের বিশেষজ্ঞ অভিমত, পরামর্শ আমাদেরকে আগামী দিনে পথ চলতে আরো সহযোগিতা করবে। ধন্যবাদ আপনাকে, চমৎকার। আমি শিওরলি আপনি এট দ্য এন্ড অফ দ্য আমাদের ডিসকাশনে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখার জন্য বসে থাকলাম এবং শিওরলি উইল লার্ন লট অফ থিংস ফর ইউর প্রেজেন্টেশন, শিওরলি উইল ডু ইট। আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার এই যে ওয়ালটনের সাথে যে ভেন্টিলেটরে করা হচ্ছে, ওরা ভেন্টিলেটর তৈরি করবে, কিন্তু আমাদের কিন্তু দেয়ার ইজ নো ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আমাদের কিন্তু ট্রেন নার্স নাই বা ট্রেন ডাক্তার নাই, ওই ভেন্টিলেটর চালানোর কিন্তু কোনো লোক নাই। তো সেই ভেন্টিলেটর দিয়ে কতখানি উপকার হবে আমি নট শিওর। একটা কথা বলবো, প্রোডাকশন এবং হাই ফ্লো ডিভাইস, যেটা সাধারণ ডাক্তাররা ইউজ করতে পারবে। মানুষ কিন্তু অক্সিজেনের ডেফিসিয়েন্সির জন্য মারা যাচ্ছে। আমি আপনার কাছে আবার আসবো ইনশাল্লাহ। আমি চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান, তোমার কাছে। তুমি তো আমার প্রতিবেশী, নেইবার। ভেরি প্রাউড অফ ইউ। ইউর ইন Purdue University, very young, under 40, one of the best researcher বলে সে ইউএসএ তে টপ 100 এর মধ্যে সে ছিল। তো আমি তোমাকে জানতে চাচ্ছি ইউএসএ তে কারেন্ট ডিজিটাল হেলথের কি অবস্থা, কিভাবে আমরা ইউজ করছি এখানে, আর তুমি বাংলাদেশে এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি ফেস বাই ফেস, তুমি যদি আমাদেরকে সাথে শেয়ার করো তোমার ভিউটা। Sure, absolutely. First of all, thanks everybody. সব এই প্যানেল আপনাদের সাথে আসতে পেরে I'm really proud, and thanks Azir bhai and everyone else আপনাদের টাইমের জন্য। তো ইউএসএ তে of course ডিজিটাল হেলথ যেটা আমরা শুনলাম, আমরা যদি সেভাবে দেখি, ইটস বিন গোয়িং অন অনেকদিন ধরেই, কিন্তু সত্যিকারের অর্থে আপনার ডিজিটাল হেলথের মেইন যে কম্পোনেন্ট গুলো, অ্যাটলিস্ট কারেন্ট ইনোভেশনের কম্পোনেন্ট গুলো,
সেগুলো শুরু হয়েছে মোর অর লেস ইন লাস্ট 10 to 15 ইয়ার্সে, যখন আমাদের ইলেকট্রনিক হেলথ রেকর্ডস এর অনেক পলিসি আসলো, যখন ম্যান্ডেটরি করা হলো ইলেকট্রনিক হেলথ রেকর্ডস, যখন এটা সব হসপিটালগুলোকে ইনসেন্টিভ দিয়ে গভর্নমেন্ট যখন ওবামা গভর্নমেন্ট যখন অ্যাকচুয়ালি শুরু করলো, তখন আমাদের অনেকগুলো ডেটা আসা শুরু করলো। সো এখন ডিজিটাল হেলথে যদি আমাদের ইমপ্রুভমেন্ট করতে হয়, এখন আমেরিকাতে আমাদের বা ইনফ্যাক্ট চায়না বা অন্যান্য দেশে যে ফোকাস, সেটা হচ্ছে কি করে আরো বেশি অটোমেশন করা যায় ইন টার্মস অফ প্রেডিক্টিভ হেলথ। আমরা যদি হেলথের আউটকাম গুলো, যেমন ধরেন একটা পেশেন্টকে আপনি দেখছেন, মেয়ো ক্লিনিক এখন কোভিড পেশেন্টের ক্ষেত্রে দেখছে যে মেয়ো ক্লিনিকে গিভেন দ্য সিমটমস আমরা নেক্সট কি হতে পারে, এখন অথবা ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কি ডায়াগনোসিস স্কেল করতে পারি কিনা, কারণ অনেক স্পেশালিস্ট আছে, এখন তাজির ভাইয়ের মতো স্পেশালিস্ট বাংলাদেশে নেই, বাট ক্যান উই ইউজ হিজ লেভেল অফ নলেজ, যেটাকে আমরা কোডিফাই করতে পারি ইন টার্মস অফ সফটওয়্যার, যেটা will help in terms of diagnosis, in terms of some guidance to the doctors. তো সেই লেভেলের কাজও হচ্ছে আমাদের। আরেকটা লেভেলের কাজ হচ্ছে জাস্ট ইন টার্মস অফ জাস্ট সিম্পল রিসোর্স অ্যালোকেশন, রিসোর্স ম্যানেজমেন্ট, যেটা পলক ভাই বললেন যে ডিজিটাইজেশনে যেটা হয়, ওয়ান অফ দ্য কি বেনিফিটস হচ্ছে বেসিক্যালি, সেটা রিটেল সেক্টর বলেন, সেটা আপনি এগ্রিকালচার সেক্টর বলেন আর হেলথ সেক্টর বলেন, you get lot more transparency, you get lot more sort of clarity in terms of what might happen. এবং সেই ক্ষেত্রে এখন আমাদের যেমন আমরা পার্ডুর সাথে আমাদের বেশ কিছু হসপিটালের আমাদের রিলেশনশিপ আছে, যেখানে আমরা চেষ্টা করি অপারেটিভ রুমের স্কেজুলিং কি করে বেটার করা যায়। সিম্পলি ভালো স্কেজুলিং করলে আমরা আরো বেশি অপারেশন করতে পারছি, সার্জারি করতে পারছি। আপনি তো ডাক্তারের তার ক্যাপাসিটি বাড়াতে পারবেন না, ডাক্তার ক্যান ডু অনলি সো মেনি, এবং ডাক্তারকে আর স্কেলও করা যায় না। এটা তো আর কোনো মানে সিম্পল ডিজিটাল গুড না যাকে আমি স্কেল কপি করে করছি। সো উই ক্যান ডু দোজ থিংস যখন আমরা ভালো রিসোর্স অ্যালোকেশন করতে পারছি। এখন আরেকটা জিনিস হচ্ছে এখানে, যেমন আপনার ধরেন ডেটা কোয়ালিটি, আমেরিকাতে এখন উই আর স্ট্রাগলিং, যে ডেটা কোয়ালিটি নিয়ে আমরা এখনো স্ট্রাগল করছি, ডেটা শেয়ারিং নিয়ে আমরা এখনো স্ট্রাগল করছি। হেলথ ইনফরমেশন এক্সচেঞ্জ করা হয়েছে, যেখানে বিভিন্ন হসপিটালে যে ইলেকট্রনিক হেলথ রেকর্ড করা হয়, তাজির ভাই যে হসপিটালে কাজ করেন তার উল্টো দিকে যে হসপিটাল, সেখানে রেকর্ডগুলো শেয়ার করা হয় না, কারণ একটা ইউজ করে এপিক আর একটা ইউজ করে সার্নার প্রোভাইডার, এবং আমাদের এখানে আছে অলস্ক্রিপ্ট, মেডিটেক, দোজ ডিফারেন্ট প্রোভাইডার্স। তো সেই রেকর্ডগুলো কি করে ম্যাচ করা যাবে, তা নাহলে পেশেন্টকে যে আপনি ভালো চিকিৎসা দিবেন, আমি যে হিস্ট্রি দেখব, সেটা হয় না। আমি যে এআই আনবো, এআই যদি করতে হয়, এআই নিয়ে অনেক হাইপ হচ্ছে, বাট এআই রিয়ালিটি হচ্ছে ইফ উই ডোন্ট হ্যাভ দ্য রিয়েল গ্রাউন্ড ট্রুথ, আমরা সেটাকে ট্রেন করতে পারবো না। এখন বাংলাদেশে আমরা কি করতে পারি, আমার কাছে যেটা মনে হয়, শুধু এটা জাস্ট এই হেলথ সেক্টরের জন্য না, যে কোনো ডিজিটাইজেশনের ক্ষেত্রে আমাদের প্রথমে বুঝতে হবে যে বাচ্চা সে যদি হামাগুড়ি দিতে না জানে, সে দাঁড়াতে শিখবে না। সে যখন দাঁড়াতে শিখবে, সে তারপরে হাঁটা শিখবে, সেখান থেকে দৌড়াতে শিখবে। আমরা যদি এখন মনে করি যে আমাদের ডেটা কোয়ালিটি, আমাদের ডেটা ক্যাপচার, আমাদের ডেটা শেয়ারিং, সেগুলোকে যদি আমরা শেয়ার না করে, আমরা যদি অলরেডি ভাবি যে ওকে প্রেডিক্টিভ হেলথ, বা আমরা কি করে ডাক্তারদের রিপ্লেস করে এআই বেসড মেডিকেশন আনবো, দ্যাট উড বি এ ভেরি লফটি গোল। আমার মনে হয় আমাদের ফোকাস করা দরকার পলিসি লেভেলে। গভর্নমেন্টের আমাদের সেই সুবিধাটা আছেন, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের কথা পলক ভাই বললেন, আই থিঙ্ক দ্যাট ভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের মতো দেশে পলিসি লেভেল ইম্প্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে পলিসি লেভেলে আমাদের ডিসিশন নিতে হবে যে উইল মেক শিওর যে আমাদের ডেটা ক্যাপচার হচ্ছে, ডেটা শেয়ারিং হচ্ছে, এবং সেই ডেটাগুলোকে আমরা তারপর ইউজ করতে পারবো টু ডু মোর ইনোভেশনস। কারণ আলটিমেটলি ডেটা ইজ বিকামিং দ্য অ্যাসেট রাইট নাও। আপনি যদি এখন ডিজিটাইজেশন ওয়ার্ল্ডে দেখেন, আমি যে ধরনের কাজ করি, রিটেলার বলেন, আমি বড় বড় কোম্পানির সাথে যখন কথা বলি, ওয়ালমার্ট বলেন, সিসকো বলেন, গুগল বলেন, একটাই ব্যাপার, দে আর অল ট্রাইং টু মনিটাইজ ডেটা। এবং আমার এখানে লোকাল কয়েকটা হসপিটালের সাথে আমার এখন কোলাবোরেশন আছে, পার্টলি বিকজ অফ আমার একটা স্টার্ট আপ আছে ইন দ্য হেলথ কেয়ার সেক্টর। একই ব্যাপার, ডেটা ইজ দ্য কি। সো আমাদের সেই জিনিসগুলো আমাদের ভালোভাবে ক্যাপচার করতে হবে, অ্যান্ড ক্যাপচার করে গভর্নমেন্টকে সেই পলিসিটা নিতে হবে যে আমাদের সব হসপিটাল, প্রাইভেট সেক্টর হোক, পাবলিক সেক্টর হোক, আমরা তো ওয়ান পেয়ার সিস্টেম নেই, বাংলাদেশের মতো দেশে ওয়ান পেয়ার সিস্টেম করা ভেরি ডিফিকাল্ট। আমাদের যে ইনকাম, সেখানে ওয়ান পেয়ার করা ভেরি ডিফিকাল্ট লাইক ইংল্যান্ড অর ক্যানাডা। বাট we can do policy interventions যেখানে ইনসেন্টিভ দিয়ে we can bring them all together, and তারপর আমাদের ইনোভেশন গুলো করতে হবে যেটা পপুলেশনকে আমরা বেটার সার্ভ করতে পারি। তো আমার মনে হয় সেইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। অ্যান্ড আরো অন্যান্য স্টেপের কথা আমি জানি, আমাদের সময় কম, উই ক্যান কাম ব্যাক টু দ্যাট।
Sure. Thank you so much, Dr. Saifur Rahman. আমি একটু মাহির কাছে যাচ্ছি। একদম ইয়াং একটা ফেস, নিউ জেনারেশন আমাদের সাথে জয়েন করেছে। আমি জানি ও হচ্ছে ডিজিটাল বাংলাদেশের শুরু থেকেই সে হচ্ছে ইনভলভড এবং সে পলিসি মেকিং এও কাজ করে। তো আমার প্রশ্ন ওর কাছে, এই যে 2009-2010 থেকে আমরা শুরু করলাম জার্নিতে আমাদের এই ট্রান্সফরমেশনে, তোমার চোখে ইয়াং আইতে তোমার কি মনে হয় আমরা কেমন আগাচ্ছি? তুমি কি হ্যাপি কিনা এই আগানোতে, বা তোমার আরো কি করা উচিত এই সম্বন্ধে তুমি যদি খুব সংক্ষেপে বলো। মাহি। থ্যাংক ইউ তাজবির ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসলে খুবই সম্মানিত বোধ করছি যারা আসলে আছেন আজকে প্যানেলিস্ট হিসেবে, তাদের মাঝে থাকতে পেরে, এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ, উনি আজকে সময় দিয়েছেন আমাদেরকে। আমি তাজবির ভাই যেটা বলছিলেন যে আমাদের দেশের যে ডিজিটাল যাত্রা শুরু হয়েছিল সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সেই দিন বদলের সনদ থেকেই শুরু হয়েছিল। সেখানে কিন্তু তারুণ্যকে এবং তারুণ্যের যেই প্রধান চাহিদা ছিল ডিজিটাইজেশন, সেখান থেকেই কিন্তু এই যে ফ্রেমওয়ার্কের আর্টিকুলেশনটা শুরু হয়েছে, এবং আমাদের মাননীয় তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ ভাইয়ের যেই সুপরামর্শ রয়েছে এবং তার যেই গাইডেন্স রয়েছে, এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একটা অসম্ভব স্কিল আছে যে যে কোনো কিছু উনি যখন ড্রিম দেখেন ওটাকে উনি বাস্তবে ঘটিয়ে ফেলতে পারেন। তো সেই জায়গা থেকে আপনি যদি একটু খেয়াল করেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্বাস্থ্য খাতে কমিউনিটি ক্লিনিক ওনার একটা বড় স্বপ্ন ছিল, এবং সেটি কিন্তু বাস্তবে ঘটেছে, যেটির ঘোষণা ইন্ডিয়া এসে 2019 সালে দিয়েছে। ইন্ডিয়ার স্বাস্থ্যমন্ত্রী তিনি 2019 সালে বলেছেন যে তাদের লক্ষ্য হচ্ছে যে 15,000 হেলথ সেন্টার উনি তৈরি করবেন সারা ভারত জুড়ে। অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথমে 9,000, তারপরে 11,000, এখন 13,000-এর অধিক কমিউনিটি ক্লিনিক অলরেডি এক্সিস্ট করে, এবং এটি কিন্তু উনি অসম্ভব রকমের প্রায়োরিটি দেন। এবং আমাদের যেই ডিজিটাল আর্টিকুলেশন হয়েছে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, যেই ব্রডব্যান্ডের একটা গতি এসেছে, সেটির হয়তো দাম আরো কমানোর একটা দাবি আছে, কিন্তু স্টিল আমরা কিন্তু ইন্টারনেটে অ্যাটলিস্ট কানেক্টেড আছি, এবং বেশ ভালোভাবেই কানেক্টেড আছি। তো সেগুলোকে আর্টিকুলেশনটা খুবই ভালো হয়েছে। এখন একটা ডটের সাথে আরেকটা জোড়া লাগিয়ে কাজ করতে পারলে আমার মনে হয় যে ডিজিটাল হেলথে আমরা অনেক দূর যেতে পারবো। আমি জাস্ট একটা ফ্যাক্ট একটু বলি, আমাদের ডিজিটাল হেলথ কিন্তু আরো বছর 5-6 আগে বেশ ভালোভাবে কয়েকজন উদ্যোক্তা শুরু করেছেন। এখানে শুধু দেশি উদ্যোক্তা নয়, বিদেশি উদ্যোক্তাও ছিলেন, কিন্তু বাস্তবিক অর্থে তারা কিন্তু অনেক ইউজার পেলেও তারা কিন্তু আসলে খুব ভালো করছিলেন না। ডিজিটাইজেশনের অন্যান্য ক্ষেত্রে অনেক কিছু প্রোগ্রেস হলেও ওনারা কিন্তু এই পার্টিকুলার হেলথ সেক্টরে অনেকেই আসলে সাফল্যের দেখা পাচ্ছিলেন না। কিন্তু এখন আসলে সময়টা পাল্টে গেছে, নিউ নর্মালের সময় এসছে, তো এখন হয়তো ভিন্ন পরিস্থিতি তৈরি হবে। আর দুটা বিষয় একটু জাস্ট আপনাদের জন্য একটু বলতে চাই। আমাদের দেশে কিন্তু এখন প্রচুর উদ্যোক্তা ডিজিটাল সার্ভিস দিচ্ছেন, টেলিমেডিসিন দিচ্ছেন, এবং এখানে কিন্তু প্রচুর ডেটা জেনারেট হচ্ছে, এবং এই আপনারা জানেন যে প্রত্যেকেই বলছেন, ইউএসএ থেকে আছেন, ইউকে থেকে আছেন, ডেটা হচ্ছে ফিউচার ইকোনমির সবচেয়ে বড় একটা লুক্রেটিভ জায়গা, যেই জায়গাটা আসলে দেশি বিদেশি সকল প্রতিষ্ঠান এই ডেটা ক্যাপচার করার জন্য লিগ্যাল ইলিগ্যাল সব ওয়ে চেষ্টা করছে। তো এই হেলথ সেক্টরে আমাদের এই সেন্সিটিভ ডেটার জায়গাটা নিয়ে কিন্তু আসলে ভাবার এখনই সময় এসছে, এবং এইখানে যেহেতু আমরা আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, যে কোনো হেলথ সেক্টরের এক্সপেরিমেন্ট এবং ডেটার জন্য আমরা কিন্তু একটা খুবই ফার্টাইল গ্রাউন্ড। তো এই জায়গাটা নিয়ে ভাবার সময় এসছে, আমি অবশ্যই বিশ্বাস করি আমাদের অন্যান্য প্যানেলিস্টরা আজকে বলবেন। আর সর্বশেষ যেটা বলবো যে আমাদের দারিদ্র পীড়িত মানুষরা কিন্তু এখনো ডিজিটাল হেলথ অ্যাক্সেস করার মতো জায়গায় নাই, তাদেরকে কিন্তু ওই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে। সেজন্য কমিউনিটি আবার আসবো তোমার কাছে অবশ্যই। আমি চলে যাচ্ছি অনারেবল স্টেট মিনিস্টার এন্ড মেম্বার অফ পার্লামেন্ট জুনায়েদ আহমেদ পলক, আপনার কাছে। আমাদের কিন্তু অনেক অর্জন, ফর শিওর, ফর দ্য লাস্ট 12 years এই ভিশন নিয়ে আমরা ভালোই আগাচ্ছি। যেমন আজকে বলা হতো যে 31 মিলিয়ন সিটিজেন ইন্টারনেটের অ্যাক্সেস ছিল 2012-তে, এখন বলা হচ্ছে প্রায় 80 মিলিয়নের ইন্টারনেট অ্যাক্সেস আছে। আবার বলা হচ্ছে যেখানে 20 মিলিয়ন গত মাসে 100 মিলিয়ন পার হয়ে গেছে। আচ্ছা, আবার 20 মিলিয়ন সিটিজেন হচ্ছে মোবাইল অ্যাক্সেস ছিল, এখন মোর দেন 100 মিলিয়ন তারা মোবাইল ফোন ইউজ করছে।
আজকে বলা হচ্ছে যে ডেটা সফট বলেন বা টাইগার আইটি বলেন বা রিবস যেটা অ্যান্টিভাইরাস বানাচ্ছে, তারাও আসলে বিদেশে রপ্তানি করছে তাদের সফটওয়্যার গুলি। আজকে পাঠাও যে একটা খুব নাম করেছে, যে পাঠাও যে শেয়ার রাইডিং, সেটা কিন্তু নেপালে তারা কাজ করছে, তাদের হেল্প করছে, তাদের ভোটার রেজিস্ট্রির জন্য কাজ করছে টাইগার আইটি। অনেক অর্জন। আপনার কি মনে হয় যে ডিজিটাল হেলথে আমরা তেমন আগাতে পেরেছি? আমার তো মনে হয়েছে, আমি কিন্তু পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, আমি প্রতি বছর দেশে যাই, প্রচন্ড কাজ করি দেশে যে। আমার কাছে মনে হচ্ছে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড বলেন বা ডিজিটাল হেলথের তেমন কোনো ইমপ্রুভমেন্ট যতটা অন্য সেক্টরে দেখেছি ততটা আমরা দেখি না হেলথ সেক্টরে। আপনার কি তাই মনে হয়? জি, আমি আপনার পুরো পর্যবেক্ষণের সাথে আমি একমত যে আসলে যতটুকু করা মানে উচিত ছিল ততটুকু হয়তো আমরা সেভাবে আমরা করতে পারিনি। কিন্তু এখানে একটা বিষয় আমি বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের এই বিষয়টিকে উনি গুরুত্ব দেন এবং উৎসাহ দেন। এবং আমরা হেলথ সেক্টরে কিন্তু দেখেছি যে বাংলাদেশে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রাইভেট ক্লিনিক বা হাসপাতাল তারা কিন্তু বেশ অনেক সংখ্যায় কিন্তু তারা আছে। কিন্তু যখন আমরা এই বৈশ্বিক মহামারী কিন্তু মোকাবেলা করছি, তখন কিন্তু আমাদের সম্পূর্ণভাবে সরকারেরই উপরে কিন্তু বেশি চাপ পড়ছে। ফলে আমরা আরেকটা উপলব্ধি করতে পারছি যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, এই মৌলিক যে সেবাগুলো সেটা আসলে সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব নিয়ে চলতে হবে এবং ভবিষ্যতে এখানে ডিজিটাইজেশনের দিকে আরো বেশি জোর দিতে হবে। আমি একটা জায়গায় কথা বলতে চাই যে আমরা একটু আগে হেলথ স্টার্টআপ নিয়ে সাইফুর ভাই বলছিলেন যে আমরা কিন্তু গত 4 বছরে আমরা স্টার্টআপ কালচার তৈরি করার জন্য কার্যক্রম শুরু করি। 16 সালে প্রথম স্টার্টআপ বাংলাদেশ ক্যাম্পেইনটা লঞ্চ করেন আমাদের মাননীয় উপদেষ্টা জয় ভাই, এবং এখন পর্যন্ত আমরা প্রায় 2500 স্টার্টআপ পেয়েছি। যদিও আবেদন পেয়েছি আমরা 5000-এর উপরে, কিন্তু 2500-র মতো স্টার্টআপ কাজ করছে। এর মধ্যে 30টারও বেশি হেলথ টেক স্টার্টআপ কিন্তু বেশ ভালো করছে। আমরা যখন এই করোনা ভাইরাস কালীন সময়ে যখন স্বাস্থ্য সেবাটা দেওয়ার জন্য, আমরা টেলিমেডিসিন সেবাগুলো দেওয়ার জন্য, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করলাম যে কিভাবে এটা পাবলিক প্রাইভেট পিপলস অ্যান্ড মিডিয়া পার্টনারশিপের ভিত্তিতে যাওয়া যায়, তখন কিন্তু আমরা প্রায় 30টারও বেশি হেলথ স্টার্টআপকে পেলাম। এবং খুব আনন্দের সাথে বলতে চাই যে বিশ্বের অন্যতম 5টি দ্রুত বর্ধমান আর কি হেলথ স্টার্টআপের মধ্যে অগমেটিক্স একটি। আপনি জানেন যে আমাদেরই বাংলাদেশেরই বংশোদ্ভূত একজন ইয়ান শাকিল, ও হচ্ছে এটার কো-ফাউন্ডার। সেখানে কিন্তু প্রায় 5 শতাধিক আর কি হেলথ সার্ভিস প্রোভাইডার বাংলাদেশে বসে তারা কিন্তু মেডিকেল স্ক্রাইব হিসেবে সাপোর্ট দিচ্ছে গুগল গ্লাসে, যেটা আপনি জানেন যে ক্যামেরা বসানো আছে। ইউএস এর হসপিটালগুলোর ডক্টররা তারা কিন্তু ওই ক্যামেরা সহ চশমাটা পরে রোগীর সামনাসামনি কথা বলছে, আর বাংলাদেশ থেকে কিন্তু এই শত শত ছেলেমেয়েরা তারা কিন্তু তাদেরকে সেই তথ্যগুলো দিচ্ছে। এই যে তথ্যের আদান প্রদান, তথ্যের সংগ্রহ, এই জায়গাতে কিন্তু আমাদের সক্ষমতাটা তৈরি হয়েছে। কিন্তু এখন যেটা প্রয়োজন, যেটা আপনারা বলছিলেন যে ইলেকট্রনিক হেলথ রেকর্ড কিংবা পেশেন্ট হিস্ট্রি, এগুলো যদি আমরা ডিজিটাইজ করতে না পারি তাহলে কিন্তু ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের কস্ট বেড়ে যায়। এবং দেখা যায় যে আমি হয়তো আপনাদের থেকে বেশি ভালো বলতে পারবো না, কিন্তু আপনারা আরো ভালো বলতে পারবেন। আমি যেটা নিয়ে এখন কাজ করছি সেটা হচ্ছে আমাদের কিভাবে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এর মাধ্যমে কিভাবে আমরা রিসোর্স মোবিলাইজ করতে পারি এবং খরচ কমিয়ে সেবাটাকে বাড়াতে পারি, সেটা নিয়ে কিন্তু আমরা হেলথ সেক্টরে এখন কাজ করছি গত 3 মাস ধরে বেশি মনোযোগ দিয়ে। সেখানে আমরা খেয়াল করি যে সকল দেশের উদাহরণ আপনারা দিলেন, সেই সকল দেশ হয়তো আজ থেকে 10 বছর বা 15 বছর আগে তাদের হেলথ রেকর্ড সিস্টেমটা শুরু করেছে এবং তারা সেই অ্যানালিসিস করার সুযোগ পেয়েছে। আমরা খুব পরে শুরু করলেও আমরা দ্রুত এগিয়ে যেতে চাই, তাদের ভুলগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই। সেভাবে আমরা পলিসি সাপোর্ট এবং সেভাবে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে ডেটা পলিসি, সেখানে আমরা কিন্তু সেই পলিসিতে আমরা রাখছি যে ডেটার ক্লাসিফিকেশন। একটা হবে হচ্ছে ক্লাসিফাইড ডেটা, যেটা আমরা কারোর সাথে শেয়ার করব না, শুধুমাত্র সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ পাবে না। দ্বিতীয়ত হচ্ছে কনফিডেন্সিয়াল, যেগুলো হয়তো মন্ত্রী পর্যায়ে কিংবা সচিব পর্যায়ে কিংবা যারা ডিসিশন মেকার তারা পাবে।
আরেকটা হচ্ছে যে ওপেন ডেটা, যেটা আসলে সাধারণ জনগণের জন্য প্রয়োজন। আপনারা যদি আমাদের যে corona.gov.bd তে যান, আমাদের 20 মার্চ আমরা এই ওয়েবসাইটটি আমরা তৈরি করি। 8ই মার্চ প্রথম রোগী শনাক্ত হয় বাংলাদেশে, 18ই মার্চ প্রথম মারা যায় আমাদের দেশের রোগী। 20 মার্চ কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা দ্রুততার সাথে এই corona.gov.bd ওয়েবসাইটটা আমরা লঞ্চ করি। সেটা ছিল কিন্তু ওপেন ডেটা, অর্থাৎ দেশের 17 কোটি মানুষ যাতে সেখানে ভেরিফাইড অথেন্টিকেটেড ডেটাগুলো পায়। আর পাশাপাশি আমরা কিন্তু একটা ড্যাশবোর্ড তৈরি করে দিয়েছি। আমি এখন কি প্রেজেন্টেশনটা দেবো কিনা নাকি পরে দেবো, আপনি সময় দিলে। আমি বলতে চাই যে ওইখানে কিন্তু আমরা বেশ কিছু কনফিডেন্সিয়াল ডেটা, যেগুলো আমাদের ডেটা অ্যানালিটিক্স টাস্ক ফোর্স আমরা খুব অল্প সময়ে এটা তৈরি করেছি এই কোভিড-19 পিরিয়ডে, সেখান থেকে কিন্তু আমাদের দেশে এবং প্রবাসে যারা মেধাবী, যারা এপিডেমিওলজিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট আছেন, তারা কিন্তু আমাদের এখানে কন্ট্রিবিউট করছেন ভলেন্টিয়ারলি, যে আমাদের এই ডেটাগুলো অ্যানালিসিস করে বিভিন্ন সোর্স থেকে পাওয়া, সেগুলো অনুযায়ী আমরা ডিসিশন মেকিং এ কিন্তু সহায়তা করছি। এখনো পর্যন্ত হয়তো সম্পূর্ণ ডেটা ডিপেন্ডেন্ট আমরা হতে পারিনি, কিন্তু ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এ এটা খুব ভালো কাজ করছে। তো এই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই যে আমরা আসলে এই ডেটা পলিসি যেটা বললাম যে ক্লাসিফাইড, কনফিডেন্সিয়াল এন্ড ওপেন ডেটা, এর সাথে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর এবং ইউরোপীয় ইউনিয়নের যে জিডিপিআর, এই পলিসি এবং ল গুলো আমরা স্টাডি করে দেখেছি। মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যেন প্রাইভেসি এবং প্রোটেকশনটা থাকে আমাদের নাগরিকদের ডেটার, এবং সেই ক্ষেত্রে আমরা ডেটা ল করার জন্য আমরা ড্রাফটিং এর কাজ শুরু করেছি। সেখানে আপনারা অবশ্যই কন্ট্রিবিউট করবেন ভবিষ্যতে। আমরা লক্ষ্য করছি যে ডেটা আপনার প্রাইভেসি, প্রোটেকশন এন্ড লোকালাইজেশন, আমি লোকালাইজেশনটাকে কেন গুরুত্ব দিচ্ছি, যখন দেশের 17 কোটি মানুষ হেলথ রেকর্ডে আসবে, আপনি জানেন যে আমাদের 100 মিলিয়ন অর্থাৎ 10 কোটি কিন্তু ন্যাশনাল আইডি আছে। একটা ডিজিটাল সার্ভিস যদি মেকানিজম তৈরি করতে হয়, ইকোসিস্টেম তৈরি করতে হয়, তাহলে 3টা জিনিস প্রয়োজন। প্রথম হচ্ছে ভেরিফায়েবল আইডি, অর্থাৎ আপনি নাগরিকদেরকে ডিজিটালি ভেরিফাই করতে পারেন কিনা, সেটা আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলেছি, আমাদের 10 কোটি ভেরিফায়েবল আইডি আছে। দ্বিতীয়ত হচ্ছে পেমেন্ট প্ল্যাটফর্ম, আপনার ডিজিটাল পেমেন্ট মেকানিজমটা আছে কিনা, সেটা আমাদের হয়ে গেছে। আমাদের কিন্তু প্রায় 6 কোটিরও বেশি মোবাইল ফোন ওয়ালেট এবং ডিজিটাল ওয়ালেটও এখন জনপ্রিয়তা পাচ্ছে। এখন ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করা হচ্ছে, ফলে ক্যাশলেস সোসাইটির দিকে আমরা যাচ্ছি। তৃতীয়ত হচ্ছে ইন্টারঅপারেবিলিটি অর্থাৎ ইন্টারঅপারেবল ফ্রেমওয়ার্ক। আমাদের ন্যাশনাল যে ডিজিটাল আর্কিটেকচার আছে, সেই আর্কিটেকচারে কিন্তু বলা আছে যে একটা পাসপোর্টের যে ডেটাবেজ, সেটা কিভাবে আমাদের ন্যাশনাল আইডির সাথে কানেক্ট হবে, এবং একটা হয়তো ন্যাশনাল আইডির সাথে আমাদের যে ইলেকট্রনিক হেলথ রেকর্ড হচ্ছে, সেটা কি হবে, এটা ইন্টারঅপারেবল হবে। সো এই যে মৌলিক যে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং এবং যে সার্ভিসগুলো, সেটার যে সফটওয়্যার যে ইকোসিস্টেম, সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। ফলে আমরা আশাবাদী যে আমরা দেরি করে শুরু করলেও আমরা দ্রুত আমাদের হেলথ সেক্টর ডিজিটাইজেশনটা করতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে একটা কোশ্চেন দিয়ে রাখছি, আপনি একটু পরে উত্তর দেন। জাস্ট আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে এই যে আইটি সেক্টরে বলা হচ্ছে যে আমরা 5 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে চলে যাব নেক্সট ইয়ার অর সো, আমরা বলছি হচ্ছে নেক্সট ইয়ার অর সো 2021 সালের মধ্যে আমরা 100% ইন্টারনেট কানেক্টিভিটি করব, সব জনসাধারণ আপনার ইন্টারনেটের অ্যাক্সেসটা পাবে। আমরা বলছি যত গভর্নমেন্ট পোর্টালগুলি আছে, ওয়েবসাইটগুলি আছে, এগুলি সব হচ্ছে ডিজিটালাইজ হয়ে যাবে বাই 2023, যেমন পাসপোর্ট, ভিসা ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু এখানে আমার যত রিসার্চ করলাম, আমি ডিজিটাল হেলথের উপরে কোনো গোল পেলাম না যে কোন সময় কি রিচ করব। এটা আপনার কাছে আমি আসবো পরে এই গোলটা সম্বন্ধে। আমি চলে আসি হচ্ছে ডক্টর জাকারিয়া তোমার কাছে। তুমি তো এই ডিজিটাল হেলথ নিয়ে ইউনাইটেড কিংডমে অনেক কাজ করো, এবং তুমি আমার সাথে অনেক শেয়ারও করো, আমরা অনেক কথা বলি, এবং সেটা তুমি এই যে ফিজিশিয়ান বা পেশেন্ট এটাকে কিভাবে পারসিভড করলো, এবং এটা তুমি কি বেনিফিট দেখছো ইউনাইটেড কিংডমে, তুমি যদি সংক্ষেপে বলো আমাকে। ধন্যবাদ তাসবির ভাই আপনাকে। মন্ত্রী মহোদয় যেভাবে বলছিলেন, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এগুলো আমাদেরই কথা, আসলে আমরা কিভাবে ডিজিটাল অ্যাক্সেলারেশন করতে পারি। অর্থাৎ 15-20 বছরে ব্রিটেন যে জায়গায় এসছে, বাংলাদেশের জন্য সেটা 15-20 বছর লাগার কথা না। এর কারণ হচ্ছে টেকনোলজি অনেক এগিয়ে গেছে, ইট ইজ মাচ মোর ইজিয়ার। একটা জিনিস, মানুষের হাতের কাছে স্মার্টফোন আছে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় যে ব্যাপারটা কাজ করবে সেটা হচ্ছে আমরা অন্যরা যে ভুল করেছে সেটা থেকে আমরা ইজিলি শিখতে পারি। আমরা উই ডোন্ট নিড টু ইনভেন্ট অ্যানাদার হুইল। আমরা যত তৈরি করা আছে সেটা আমরা খুব ইজিলি একটা
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সায়েন্টিফিক ফোরামে অর্থাৎ রিসার্চ যারা করে তারা কিন্তু বিনা পয়সায় আপনাকে অনেক কিছু শিখতে দেয়। এটা হচ্ছে আজব জিনিস যে আপনি কপি করতে পারেন, আপনাকে বলে যে ভাই পাবমেডে গিয়ে রিসার্চ করে তুমি শিখে নাও, আমি কি দিলাম তোমাকে বিনা পয়সায় দিয়ে দিচ্ছি। তো আমরা যারা এখানে এনআরবি, আমরা যারা নন রেসিডেন্ট বাংলাদেশি, মনটা বাংলাদেশে পড়ে থাকে যে যখন বোর্ড মিটিং করি, চেয়ার করি মিটিং, তখন কিন্তু ভাবি যে হাই রে আমি যদি বাংলাদেশে এটা করতে পারতাম। ইট ইজ ভেরি মাচ পসিবল টু ডু এনিথিং ইন বাংলাদেশ, কারণ এটা অনেক সম্ভাবনার দেশ। আমাদের প্রধানমন্ত্রী যোগ্য নেতৃত্ব রয়েছে এবং ডিজিটাল বাংলাদেশে যে স্বপ্ন উনি দেখিয়েছেন সেই স্বপ্নে কিন্তু আমরা বিভোর। এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলি, প্র্যাকটিক্যাল কথা হচ্ছে ডাক্তার হিসেবে এবং ভোক্তা বা পেশেন্ট হিসাবে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো বাইরের দেশগুলো ব্যবহার করছে তার মাধ্যমে আমরা কি কি সুবিধা পাচ্ছি, লিস্ট কিন্তু অনেক বড়, সময় অনেক কম। আমি শুধু এইটুকু বলবো, এটাতে হয় কি স্বাস্থ্য ব্যবস্থার ইফিসিয়েন্সি বেড়ে যায়, ইফেক্টিভনেস বাড়ে। অর্থাৎ হচ্ছে কি আপনি যদি রোগীর হিস্ট্রিটা রাখেন, যদি 10, 15, 20 বছরের যদি ইতিহাসটা থাকে তাহলে কিউমুলেটিভ হিস্ট্রি দেখা যায়। অর্থাৎ 20 বছর আগে আপনি যে এন্ডোস্কোপি করলেন এটা রিপোর্টটা দেখা যায়, 20 বছর আগে আপনার ব্লাড কাউন্ট কেমন ছিল এটা দেখা যায়। একটা মজার ব্যাপার হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ডিজিটাল পেনিট্রেশন অর্থাৎ প্রাইমারি কেয়ারে, এখানে সব মানুষ এখানে জন্মের পর থেকে বাচ্চাকে রেজিস্টার করা হয় এবং রেজিস্ট্রেশনের পরে তার যে ইতিহাস মরবার আগ পর্যন্ত সেই ইতিহাস ওই এনএইচএস যেটা তৈরি হয়েছে ন্যাশনাল হেলথ সার্ভিস 70 বছর আগে তার মধ্যে রয়ে যায়। এবং এই যে ন্যাশনাল হেলথ সার্ভিসের মধ্যে যে ডেটাটা রয়ে গেল, এই ডেটাকে ডেটা মাইনিং করা বলেন আর যেভাবেই বলেন সেটা থেকে বিভিন্ন ধরনের উপকার আসে। যিনি চিকিৎসাটা দিচ্ছেন তিনি ডিসিশন মেকিং করতে পারছেন, একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে রিসার্চের সুবিধা। আর ন্যাশনাল পলক ভাই যেটা বললেন কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রী মহোদয়, যে আমরা যে ন্যাশনাল পলিসি মেকিং করব সেখানে কিন্তু অনেক সিদ্ধান্ত গ্রহণের বিষয় থাকে, যাতে করে ধরুন এলাকা ভিত্তিক আপনি যদি একটি প্রজেক্ট নিতে চান যে ডায়াবেটিস রোগীদের জন্য আপনি কি ধরনের সেবা করবেন আগামী 5 বছরের জন্য, সেখানে অ্যানোনামাইজড অর্থাৎ রোগীর নাম ঠিকানাবিহীন যে তথ্য সেটা থেকে আপনি একটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তো এখন রোগীরা কিভাবে সেটা নিচ্ছে, আর একটা প্রশ্নের উত্তর ছিল যে রোগীরা দেখেন, রোগীরা কিন্তু চায় যে তার একটা ভালো চিকিৎসা হবে। সেখানে অনেক রোগী হয়তো ভাবেন না যে আপনি কি সেটা কম্পিউটারে ব্যবহার করে সেই চিকিৎসা দিচ্ছেন না আপনি মাথার মধ্যে সেই তার হিস্ট্রি রেখে দিচ্ছেন। যেটা হয় যে প্র্যাকটিক্যালি এখন কিন্তু রোগীদের যে এই টেকনোলজি ব্যবহার করার ফলশ্রুতিতে বাইরের দেশগুলোতে তাদের এক্সপেকটেশন কিন্তু অনেক বেড়ে গেছে। যেমন ধরেন এখন রোগী ভাবে যে সে যদি 100 মাইল দূরের একটা হাসপাতালে ভর্তি হয়, কোনো কারণে হাত ভেঙে গেল বা হার্ট অ্যাটাকে, তার ইতিহাসটা, তার যে তথ্যটা তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে থাকবে, সে তার মনিটরে সেটা দেখতে পারবে। তো সেই জন্য কিন্তু তাদের এক্সপেকটেশন অনেক হাই। যদি বলা হয় যে আমি আপনার ইতিহাস দেখতে পাচ্ছি না কারণ আপনি অন্য একটা হাসপাতালে অন্য একটা সিস্টেমে ভর্তি হয়েছিলেন, তার জন্য আমি কিন্তু আপনার ইতিহাস দেখতে পাচ্ছি না, তাহলে কিন্তু রোগীরা এখন আর মানছে না। তো আমরা গত 4-5 বছরে এনএইচএস যেটা করেছে, ইন্টারঅপারেবিলিটি যে প্রবলেমটা ছিল সেটা আমরা সলিউশন করেছি। এখন আমরা এইচটিএমএল ভিউতে এটা দেখাতে পারি। আর এটা যে সুবিধা হচ্ছে যে আমরা ছোট ছোট যারা অপারেটরস ছিল বাংলাদেশে, খুবই সুখের কথা যে অনেক অ্যাপ ডেভেলপার এগিয়ে এসছেন এবং অনেকগুলো সার্ভিস প্রোভাইডার তৈরি হচ্ছে। তো যে অসুবিধাটা ভবিষ্যতে ফেস হবে সেটা হচ্ছে অনেকগুলো অপারেটর যখন থাকবে তারা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে সেটাকে এই তথ্যগুলোকে রাখবে এবং দেখা যাবে একটা অপারেটরের রোগী আরেকটা অপারেটরে যখন যাবে তারা তখন সেটা দেখতে পারবে না। তো সেই সমস্যাটা যাতে ফেস না করতে হয়, সেটা আমি লিমিটেশন গুলিতে আসবো। আমি আমার একটু ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন আমি 1990-তে যখন আন্দোলন হচ্ছিল তখন আমি ঢাকা মেডিকেল কলেজের 4th ইয়ারের স্টুডেন্ট ছিলাম এবং তখন আমার খুবই কাছে থেকে দেখা হয়েছিল অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে। এবং 1993-তে যখন আমি ইন্টার্নি করছিলাম তখন হচ্ছে আমার বিয়ে যখন হবে তখন ওনার বাসায় গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য। তো উনি আমাকে হাত ধরে উনি আমাকে তার উপরে নিয়ে গেলেন, উপরের তলায় নিয়ে গিয়ে আমাকে ব্লেসিং করলেন যে তুমি বড় ডাক্তার হও, আমি চাই তুমি ডাক্তার হয়ে একসময় ফিরে আসো দেশে এবং হেল্প করো। এই স্মৃতিতে আমার সাংঘাতিক একটা বড় স্মৃতি ওনার সাথে আমার 1993-তে। এবং উনি আচ্ছা আসলে পরে বের হয়ে গেল, উনি আমাদের ফ্যামিলি অনেক কি চিনেন আসলে। সো ইটস এ ভেরি ব্লেসিং। আমি ভেরি প্রাউড দ্যাট আজকে উনি যে ভিশন নিয়ে আগাচ্ছে আমরা আগাতে পারছি এবং শিওরলি মিস্টার পলক ইজ পার্ট অফ ইট। আমি এখন যাচ্ছি ডক্টর সাইফুর রহমান তোমার কাছে। এই যে ডিজিটাল হেলথের কথা বলছি আমরা, এই ডিজিটাল হেলথের লিমিটেশন
ওভারঅল কি এবং বাংলাদেশের প্রসপেক্টে তুমি কি লিমিটেশন দেখছো আসলে? যেমন একটা লিটারেসি রেটের কথা বলা হচ্ছে, অনেকে আসলে জানবেই না হাউ টু ইউজ ইট, তুমি যদি একটু বলো সংক্ষেপে। হ্যাঁ, শিওর, থ্যাঙ্কস। আই থিঙ্ক আমাদের কিছু লিমিটেশনের কথা অলরেডি পলক ভাই ওনার কথায় বলেছেন, ডেটা সিকিউরিটি, ডেটা প্রাইভেসি, এগুলো কিন্তু একটা লিমিটেশনেরই পার্ট। কারণ আপনি যদি খুব কুইকলি ডেটা লুজ করেন, তখন পেশেন্ট বলেন আর পলিসি মেকার্স বলেন, সবারই কিন্তু ট্রাস্ট বা সবারই একটা যে আস্থা থাকে সেই প্রসেসের প্রতি, সেটা চলে যাবে। আর ডিজিটাইজেশনের যেটা ইভেন আমেরিকায় বসে আমি নিজে পার্সোনালি রিসার্চের কাজ করি এই টপিকের উপরে, ডিজিটাল ডিভাইড যেটা হচ্ছে, সেটা খুবই একটা ব্যাপার যেটা আমাদের মনে রাখতে হবে। ইনফ্যাক্ট বাংলাদেশের মতো দেশের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আমেরিকার দিকে তাকান, এখনো একটা বিশাল পপুলেশন আছে যাদের ইন্টারনেট কানেকশন স্টেবল না, ইনফ্রাস্ট্রাকচার স্টেবল না। আমাদের রুরাল আমেরিকাতে, আমরা ইন্ডিয়ানাতে আছি তাজি ভাইয়া নামি, আমাদের এখান থেকেই কিছু দূর গেলে আমাদের স্টুডেন্ট আছে যাদের নেই। আমি পার্ডু ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, আমাদের ছাত্র আছে যাদের এই মুহূর্তে ইন্টারনেট নেই। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন একটা ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করছি, অ্যাক্সেসিবিলিটি কি করে হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। ডেটাকে আমরা কি করে কোয়ালিটি মেনটেন করছি। ডেটা যখন খুব কুইকলি ক্যাপচার করা হয়, তখন যেটা হয় কোয়ালিটিটা স্যাক্রিফাইস করা হয়ে যায়। এবং সেটা অনেক বড় বড় কোম্পানির, ধরেন আমি কনসাল্টিং করি বা ওদের সাথে কথা বলি, তাদের নাম হয়তো আমি ডিরেক্টলি বলতে পারবো না, বাট আই ক্যান টেল ইউ যে আমি এটা অনেক বড় বড় কোম্পানির ক্ষেত্রে দেখেছি এবং অনেক বড় বড় টেক কোম্পানির ক্ষেত্রে দেখেছি যে ডেটা কোয়ালিটি ইজ ভেরি প্রবলেমেটিক। তো আমাদের সেই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। এবং ওই যে আমরা যে স্টার্ট আপ কালচারটা তৈরি করছি ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ভেরি গুড। কিন্তু আমাদের কালচার, স্টার্ট আপ কালচার একটা জিনিস মনে রাখতে হবে, স্টার্ট আপে প্রচুর ফেইলিওর আসে। তো প্রচুর ফেইল হবে, কিন্তু এর মধ্যে 2-4টা ভালো হবে। তো সেই ভালো যেগুলি হবে, সেই ফেইলিওরটা আমাদের মতো দেশের ইকোনমিতে হয়তো টলারেট করা একটু ডিফিকাল্ট, কিন্তু আমাদের সেইটাকে যদি ম্যানেজ করতে হয়, সেটার জন্য ভিসি কালচার তৈরি করতে হবে। গভর্নমেন্টের পক্ষে বা কোনো ওয়ার্ল্ডের কোনো জায়গাতে আসলে গভর্নমেন্ট কিন্তু ফাইন্যান্স করে স্টার্ট আপকে রাখে না। উই হ্যাভ টু ব্রিং ইন। আপনি ইন্ডিয়াতে দেখেন এখন একটা ভালো একটা স্টার্ট আপ কালচার তৈরি হচ্ছে, কারণ একটা ভালো ভিসি নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো আমাদের একটা মানে ভেঞ্চার ক্যাপিটালিস্ট যাদের বলা হয়, ভেঞ্চার ক্যাপিটাল একটা নেটওয়ার্ক আমাদের তৈরি করতে হবে অ্যাক্টিভলি, এবং এই ক্ষেত্রে আমাদের দেশের বাইরের লোকজনকে আমাদের অ্যাক্টিভলি ইনভলভ করতে হবে। এবং দ্যাটস ইম্পর্টেন্ট। আমরা যখন যেই কোনো ডিজিটাইজেশনের ক্ষেত্রে আগাই, সেটা ইম্পর্টেন্ট। এবং হেলথের ক্ষেত্রে ইভেন মোর ইম্পর্টেন্ট, কারণ হেলথে ফেলিওর অ্যান্ড কস্ট ইজ ওয়ে হায়ার। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ভাবতে হবে যে আমরা যদি এখন আপনার চায়নার দিকে তাকাই, চায়নাতে কিন্তু ডেটা অ্যাক্সেস অনেকভাবেই দিচ্ছে। আমি এবং রিসার্চ প্রজেক্টের ক্ষেত্রেও দেখি ইউনিভার্সিটি কোলাবোরেশনে আমরা অনেক ডেটা পাই ওখান থেকে, যাদের কারণে ওদের মেডিকেল অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে এআই রিলেটেড, যেগুলো ওদের অনেক ভালো ডেটা ক্যাপচার হচ্ছে। কিন্তু এখন আমাদের চ্যালেঞ্জ কি? আমরা তো আর যে মেডিকেল নোটস, সেগুলো তো আমাদের ভাষা তৈরি করতে হবে, বাংলা ভাষায় আমাদের টেকনোলজিকে তৈরি করতে হবে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যদি করতে হয়, সেগুলো আমাদের করতে হবে। তো সেই সবগুলোর কিন্তু বেনিফিট শুধু হেলথে না, অন্য জায়গাতেও আছে। তো আমার মনে হয় সরকারের পলিসি মেকিং এ আমাদের ভালো কেয়ারফুল হতে হবে, যাতে আমাদের প্রাইভেট এবং পাবলিক ইনসেন্টিভস যেটা বলে, মানে অনেক ক্ষেত্রে যেটা হয় খুব ভালো ইনিশিয়েটিভ থাকে, এবং আমেরিকাতেও হয়, ইনসেন্টিভ রং ইনসেন্টিভের কারণে সেই ইনিশিয়েটিভ গুলো কাজ করে না। এবং সেই জন্য আমেরিকাতে আমাদের হেলথ কেয়ার কস্ট হচ্ছে আবার $3 ট্রিলিয়ন। তার মধ্যে ধরা হয় যে আবার $1 ট্রিলিয়ন হচ্ছে মেডিকেল ওয়েস্ট। এবং তাদের আপনি খুব ভালোভাবে জানেন এই মেডিকেল ওয়েস্ট একটা বিশাল পার্ট হচ্ছে ডুপ্লিকেট টেস্টিং, মেডিকেল বিলিং এরর, বাট ইনসেন্টিভস আর অল ইন দ্য রং প্লেস। কারণ আমাদের যে প্লেয়ার গুলো আছে, সে আপনি ডাক্তার বলেন, আমাদের হসপিটাল বলেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর বলেন, ইনসেন্টিভ গুলো যদি ঠিক না থাকে, আমাদের পেশেন্টদের কথা বলেন। হ্যাঁ, পেশেন্ট যেমন কানাডা বা ইংল্যান্ডে যেটা প্রবলেম হয়, ন্যাশনাল হেলথে যেটা হয়, আপনার জ্বর হলো আপনি দৌড় দিয়ে চলে যাচ্ছেন ডাক্তারের কাছে। হোয়াট আর ইউ ডুইং? আপনি ওভারওয়েলম করছেন সিস্টেমটাকে, যার সেই রিসোর্সটাকে ওভারওয়েলম করছেন। তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রেখে আগাতে হবে যে ডিজিটাল হেলথ আমাদেরকে অনেক আগাতে পারে, কিন্তু সেই ডিজিটাল হেলথের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এই ইমপ্লিকেশনস গুলো, ইনসেন্টিভস গুলো, এগুলো মাথায় রাখতে হবে। আমরা যদি শুধু পজিটিভ ভাবি, অফকোর্স সেটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের যে লিমিটেশন গুলো আছে সেগুলো মাথায় রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় গভর্নমেন্টের খুব একটা অ্যাক্টিভ রোল। এবং আমরা লাকি যে আমাদের গভর্নমেন্টে ফারসাইটনেস আছে।
সো এখন আমাদের সেই ফার্স্ট সাইটনেসটাকে ইউজ করতে হবে ইন টার্মস অফ পলিসি মেকিং, সে ট্রান্সলেশন, এবং সেখানে আমরা ওয়ার্ল্ডের অন্যান্য এক্সপার্টের কাছে যেতে পারি, আমাদের বিভিন্ন বাংলাদেশি ধন্যবাদ। হ্যাঁ, তাদের কাছে যেতে আমি পারি। আসবো তোমার কাছে আবার। আমি চলে যাচ্ছি আবার অনারেবল স্টেট মিনিস্টার অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার পলক আপনার কাছে। আমি আপনাকে কোশ্চেন দিয়ে রেখেছি অলরেডি, তার সাথে একটু অ্যাড করে দিচ্ছি, তারপর আপনি যে অ্যান্সারটা করেন। আমাদের কাছে মনে হচ্ছে আপনার বাংলাদেশের যে এত অর্জন, আজকে জিডিপিতে ওভার 8 বলা হচ্ছে, গার্মেন্টস আমরা সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড আফটার চায়না, আমাদের ইনফ্যান্ট মর্টালিটি রেট কমে গেছে, আমরা লাইফ এক্সপেক্টেন্সি আসলে বলতে 72 বছর, যেটা ছিল 47 বছর 1971-এ। আমরা বলছি পভার্টি রেট বিলো 20%, এক্সট্রিম পভার্টি রেট চলে আসছে বিলো 4%, বলা হচ্ছে নেক্সট কাপল অফ ইয়ার্স এক্সট্রিম পভার্টি রেট চলেই যাবে। কিন্তু আমরা স্বাস্থ্য খাতে কোভিড-19 আসার পর মনে হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতটা আসলেই ভালো না, আমরা ভালো করছি না, এটা আমাদের অনেক পিছিয়ে আছে। যেমন ধরেন একটা সিম্পল এক্সাম্পল বলি, টোটাল বাজেটের মাত্র 5% দেওয়া হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে, জিডিপির সাথে তুলনা করলে 1% অফ দ্য জিডিপি যাচ্ছে হেলথ কেয়ার সেক্টরে, যেটা হওয়া উচিত অ্যাটলিস্ট 5% অফ দ্য জিডিপি আর 15% অফ দ্য টোটাল বাজেট। আমরা কি আসলে এই হেলথ কেয়ার সেক্টরকে নেগলেক্ট করছি, বা আমরা কি পাত্তা দিচ্ছি না তেমন? আপনার আগের প্রশ্নটাও যদি একটু উত্তর দেন মিস্টার পলক প্লিজ। জি, ধন্যবাদ। আমি এখানে সাইফুর ভাই বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আসলে নির্দেশনা দিয়েছেন। আমি বলবো যে যেখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, সেটা আমি শুনছিলাম এবং নোট নিয়েছি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে স্বাস্থ্য সেক্টরে বলি অথবা অন্যান্য সেবা খাতে যেখানেই বলি, ডিজিটাইজেশনে কিন্তু ৩টা স্তর আছে। আপনি যদি দেখবেন যে মৌলিকভাবে যেকোনো একটা সার্ভিস ডিজিটাইজেশনের জন্য প্রথমে সার্ভিসটাকে ইনফরমেটিভ করতে হয়, তারপরে হয় ইন্টারাকশন, তারপরে হয় আপনার ট্রানজ্যাকশন। তো এই যে ইনফরমেটিভ, ইন্টারাকশন, ট্রানজ্যাকশন অ্যান্ড ট্রান্সফরমেশন, এই 4টা স্টেপ কিন্তু পার হতে হয়। আপনি যদি খেয়াল করে দেখেন যে যখন 2010 সালে প্রথম আমরা ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার আমরা লঞ্চ করি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটা উদ্বোধন করেছিলেন চরকুকরি নামে একটা প্রত্যন্ত অঞ্চলে। অর্থাৎ তখন 4500 ইউনিয়ন পরিষদের মধ্যে 1100 ইউনিয়নে বিদ্যুতের কানেকশনই ছিল না। তাহলে আমরা সেখান থেকে কিন্তু শুরু করেছি 11 বছর আগে। এবং এই যে 4টা স্টেজের কথা বলছি, আমাদের কিন্তু সেই ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার 2014 সালে এসে জনাব সজীব ওয়াজেদ জয় ভাই আমাদেরকে পরামর্শ দিলেন যে এটাকে এখন আমরা ইন্টারাকশন এবং ট্রানজ্যাকশন একটা হাব হিসাবে ব্যবহার করব। ফলে এটাকে নাম পরিবর্তন করে তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তাব করলাম যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, অর্থাৎ যেখানে শুধু ইনফরমেশন দেওয়া হবে না, নাগরিকরা সেখানে ইন্টারাকশন করতে পারবে সরকারের সাথে, এবং পাশাপাশি তাদের যে ইউটিলিটি সার্ভিস, বিল, পাসপোর্ট, ভর্তি হওয়া, ই কমার্স, এগুলো করতে পারবে, ট্রানজ্যাকশনটা হবে। এবং এখন আমরা 4র্থ স্তরে যাচ্ছি, যেখানে আমরা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছি। আমাদের 46,000 ওয়েবসাইট, এখন আমরা কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করছি, বিগ ডেটা অ্যানালিটিক্স করছি, কারণ এগুলো যাতে পার্সোনালাইজড এবং কাস্টমাইজড হয়। আমরা 600-র মতো সার্ভিস আমরা অনলাইনে এনেছি, আরো 2200 সার্ভিস কিন্তু আমরা আনবো। আপনি যেটা বলছিলেন যে 21-এর মধ্যে আমাদের যে 4টা পিলারে যে 4টা লক্ষ্য স্থির করা হয়েছে, সেটা খুবই অ্যাম্বিশাস। আমরা সেই অ্যাম্বিশাস গোল সেট করেছি এবং এটা অ্যাচিভেবল আমরা মনে করি। আপনি দেখবেন যে ইতিমধ্যে 70% মানুষ ইন্টারনেটে অ্যাক্সেস আছে। আমরা মনে করি যে এখন যে বঙ্গবন্ধু যে সংবিধানে 5টা মৌলিক চাহিদাকে নাগরিকদের সংরক্ষিত করে গিয়েছিলেন মহান পবিত্র সংবিধানে, সেখানে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদাকে পূরণ করতে হলে আমরা মনে করি যে ষষ্ঠ একটা অবশ্যই যে চাহিদা হিসেবে বিবেচনা করা উচিত, সেটা হচ্ছে অ্যাক্সেস টু ইন্টারনেট। অর্থাৎ এই অ্যাক্সেস টু ইন্টারনেট এখন কিন্তু ষষ্ঠ মৌলিক চাহিদা হিসেবে বিবেচিত হচ্ছে, এবং সেই ইন্টারনেটটাকে ব্যবহার করেই কিন্তু এখন যে প্রান্তিক পর্যায়ের যে স্বাস্থ্যসেবা, সেখানে কিন্তু আমরা একটা ডিজিটাল ডিভাইড যাতে না হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর যে ফিলোসফি, সেটা হচ্ছে বটম আপ স্ট্র্যাটেজি। আপনি খেয়াল করেন যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার যখন উনি শুরু করেছিলেন 10 সালে, সেটা ছিল একটা প্রত্যন্ত গ্রাম থেকে, চর অঞ্চল থেকে। আবার উনি যখন, যেটা মাহি বলল, যে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন, তখন কিন্তু স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য
কমিউনিটি হেলথ ক্লিনিকটাকে উনি শুরু করেছিলেন। এখন সেই হেলথ ক্লিনিক, সেই উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল, সেই জায়গাগুলোতে কিভাবে মেডিকেল হেলথ রেকর্ড, পেশেন্ট হিস্ট্রি এবং এটার যে ডিজিটাল যে ইন্টারঅপারেবিলিটি সেগুলো নিশ্চিত করা যায়, সেটা কিন্তু আমরা এখন কাজ করছি। এবং সেই ক্ষেত্রে আমি হয়তো বলবো যে কোভিড-19 এর কারণে আমরা এখন আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশে একটা স্ট্র্যাটেজি পেপার আমরা ড্রাফট করছি, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা প্রত্যেকটা বিষয়ে রাখছি। তো হয়তো আমরা ২১ এর যেই টার্গেটগুলো ছিল সেগুলোকে পরিবর্তন করে হয়তো আমরা ২৫ এ টার্গেট করব। তবে আমরা এখন আমাদের প্রাইভেট যারা পার্টনাররা আছেন, ইন্ডাস্ট্রি লিডাররা আছেন, তাদের সাথে বসেছিলাম। আমাদের স্টার্টআপ কমিউনিটি তৈরি হয়েছে এবং সবার সাথে আলোচনা করে আমরা দেখেছি যে ২০২৫ এর মধ্যে আমাদের এক্সপোর্ট আর্নিংটা আমরা $5 বিলিয়ন নিতে পারবো। আমাদের আরো নতুন করে ১০ লক্ষ কর্মসংস্থান ই-কমার্স, হেলথ টেক, এগ্রিটেক এবং এডুটেক এই জায়গাতে নিয়ে আসতে পারবো। এবং আমাদের যে ২০০০ সার্ভিস এখনো ডিজিটাইজ করা বাকি, সেটাকে আমরা আশা করছি ২১ এর মধ্যে পারবো। সেটা হয়তো সম্ভব হবে। আর 100% ইন্টারনেট যেই পেনেট্রেশন, সেটাকে আমরা টার্গেট রেখেছি ২১, কিন্তু হয়তো একটু পেছাতে পারে, বাট আমরা আমাদের টার্গেটটা বড় করে রেখেছি যেন আমরা জি সেই সময়ের আগে সেটা অ্যাচিভ করতে পারি। তো এখানে আমি বলবো যে আমাদের যে স্টার্টআপের যে জায়গাটা আমি ছোট্ট করে শেষ করতে চাই, যে আমাদের কিন্তু একটা স্টার্টআপ কালচার তৈরি করার জন্য আমরা ৪ বছর আগে শুরু করেছি। সিলিকন ভ্যালিতে সেটা শুরু হয়েছে ৫০ বছর আগে। ৫০ বছর ধরে কিন্তু তাদের সেই কালচারটা তৈরি হয়েছে। আমাদের কেবল শুরু হয়েছে ৪ বছর হলে। এর মধ্যে যেটা আনন্দের খবর, যে প্রায় ২০ টারও বেশি স্টার্টআপ প্রায় $২০০ মিলিয়ন এর উপরে তারা ইনভেস্টমেন্ট পেয়েছে। যেটা ভিসি কালচারের কথা বললেন সাইফুর ভাই, একদম সঠিক কথা। এবং সজীব ওয়াজেদ জয় ভাই তার প্রথম বক্তব্যে ২০১৬ সালে যখন লঞ্চিং করেন, তখন উনি বলেছিলেন, "ইফ ইউ গিভ এ ম্যান আ ফিশ, ইউ ক্যান ফিড হিম ফর আ ডে। ইফ ইউ টিচ এ ম্যান হাউ টু ফিশ, ইউ ক্যান ফিড হিম ফর হিজ লাইফ টাইম।" সো ওইটাই ছিল আমাদের স্ট্র্যাটেজি, যে আমরা আসলে সবাইকে টাকা দিয়ে বা একদিনের আহার দিয়ে সহযোগিতা করব না। আমরা এমন একটা মেকানিজম তৈরি করে দেবো, ইকোসিস্টেম, যাতে উদ্যোক্তারা নিজেরাই চলতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি, জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ৫০ কোটি টাকা দিয়ে শুরু করেছেন। এটা আমরা ছোট ছোট করে টাকা দিচ্ছি গ্র্যান্ট, প্রিসিড, সিড, গ্রোথ স্টেজে। কিন্তু আমরা কিন্তু নেটওয়ার্কিং করে দিচ্ছি। আমরা কোয়ার্কিং স্পেস দিচ্ছি আমাদের হাইটেক পার্কে। সেটা সেটা ব্লাড ডোনেশন প্ল্যাটফর্ম ব্লাডম্যান হোক, কিংবা সেটা পালস হোক বা জি ডক্টরওয়ালা হোক, যারাই হোক, জিওন হোক, সেখানে আমরা দেখছি যে সিলিকন ভ্যালি থেকে যেরকম $২০০ মিলিয়ন আসছে, আবার চায়না থেকেও কিন্তু আপনি জানেন যে আলিবাবা বা অনেকগুলো ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, চীন, জাপান, ভারত থেকেও অনেকে ইনভেস্ট করছেন। সো এইটা একটা ভালো লক্ষণ যে আমাদের একটা স্টার্টআপ কালচার গড়ে উঠছে এবং ভিসি কালচার গড়ে উঠছে। ফলে আমরা আশাবাদী যে এখানে ২০১৫ সালে যে স্টার্টআপের ভ্যালুয়েশন ছিল $২০ মিলিয়ন, আপনি শুনে আনন্দিত হবেন আপনারা যে আজকে ২০২০ সালে এসে একটা স্টার্টআপ বিলিয়ন ডলার কোম্পানির ভ্যালুয়েশন তার হয়েছে। সো এই জায়গাতে আমাদের কিন্তু বড় একটা স্ট্রেংথ, এবং আমরা আশা করছি যে আমাদের হেলথ সেক্টরেও আমরা যদি একটু সুযোগ তৈরি করে যেভাবে দিচ্ছি এটা পারি, তাহলে আমরা আমাদের ডিজিটাইজেশনটা আরো দ্রুত হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি একটু সম্পূরক কোশ্চেন করছি যে আমরা ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি, আমরা আপনারা কাজ করছেন সাংঘাতিকভাবে, ভেরি অ্যাপ্রিসিয়েবল। কিন্তু আমরা যদি হেলথ সেক্টরের বাজেটটা না বাড়াই, আজকে এই 5% রেখে দিয়ে, ফর ইফ ইউ গো ব্যাক লাস্ট 5-6 ইয়ার্স, আমরা কিন্তু 5% অফ দ্য টোটাল বাজেট হেলথ কেয়ারে দিচ্ছি মাত্র, যেটা 1% অফ দ্য জিডিপি। আমরা যদি ওখানে বাজেটটা না বাড়াই এবং আমরা যে রাইট পিপলকে না আনতে পারি, তখন আপনাদের আইটি ডিপার্টমেন্ট যতই কাজ করুক, হয়তো বা আপনি ইমপ্লিমেন্ট যেভাবে চাচ্ছেন সেভাবে হবে না। তো সেই দিকে আমরা মনে হচ্ছে এই যে মিনিস্ট্রি অফ হেলথ, ডিজি হেলথ, আইডিসিআর, তার সাথে কি আপনাদের মন্ত্রণালয় কি একসাথে কাজ করছেন আপনারা? এবং মিনিস্ট্রি অফ আপনার হচ্ছে ফাইন্যান্স, যেখানে আমাদের বাজেটটা বাড়াতে হবে, সেখানে কি আপনারা বলছেন বা অ্যাডভাইস দিচ্ছেন যে আসলে বাজেটটা বাড়ানো উচিত? এই বছরও দেখলাম বাজেটটা কিন্তু বাড়ে নাই, আসলে সেম 5% দ্য টোটাল বাজেট। আপনি যদি সংক্ষেপে বলেন প্লিজ। এখানে আমি দুটো বিষয় বলবো। একটা হচ্ছে সম্পদ, আর একটা হচ্ছে সদ্ব্যবহার, আর একটা হচ্ছে পরিকল্পনা, আর আরেকটা হচ্ছে বাস্তবায়ন। তো আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনাকে আসলে আপনি কোনটা চান? আপনি কি শুধুমাত্র বাজেট বাড়াতে চান, নাকি বাজেটের আসলে সঠিক ব্যবহারটা চান? আমি বলবো যে এই দুটোকে সমন্বয় করতে হবে। বাজেট যেরকম বাড়াতেও হবে, আবার বাজেটের যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয়। আপনি দেখেন এখন পুরো পৃথিবী কি বলছে, সবাই মিতব্যয়ী হচ্ছে। আমরা হয়তো এবারে ঈদ উল ফিতর আমরা উদযাপন করলাম, দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নতুন জামা কাপড় কেউ কিনি নাই, এবং প্রয়োজন হলে সেই সাশ্রয়কৃত অর্থ দিয়ে আমরা
অভাবী মানুষকে সহযোগিতা করেছি। তো এই যে পুরো বিশ্বে এখন যে একটা বৈশ্বিক যে অর্থনৈতিক মন্দা না, সবাই বলছে এটা ফাইন্যান্সিয়াল কোলাপস। এইটা কিন্তু ১০০ বছরের মধ্যে এরকম ধরনের আ আ দুর্যোগ বা সংকটের মধ্যে পৃথিবী পড়েনি। সেখানে আমি বলব যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে আপনার সামাজিক বেষ্টনী বা খাদ্য, শিক্ষা এবং স্বাস্থ্য এই জায়গাতে কিন্তু উনি গুরুত্ব দিয়েছেন এবং বাজেট বরাদ্দও দিয়েছেন। আমি সেখানেই বলছি যে আমাদের যতটুকু সামর্থ্য আছে, বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে যেটা বলেছিলেন যে আমাদের কিন্তু যুদ্ধের কিন্তু কোনো সেরকমভাবে সকল প্রস্তুতি, সকল বাজেট নিয়ে কিন্তু আমাদের মানে দামাল ছেলেরা কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। বঙ্গবন্ধু যে যুদ্ধের প্রস্তুতি ২৩ বছর ধরে নিয়েছিলেন, মানসিকভাবে প্রস্তুতি করেছিলেন এবং বঙ্গবন্ধু যখন চূড়ান্ত ডাক দিলেন ৭ই মার্চের ভাষণে যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তো তখন কিন্তু বাঙালি বীরের জাতি, বিজয়ী জাতি তারা কিন্তু মোকাবেলা করেছে এবং এই যে ৩ টা মাস আমরা চলছি, আমরা কিন্তু একটা মানুষও কিন্তু না খেয়ে তারা কিন্তু মানে প্রাণ হারায়নি। তো আমরা কিন্তু সেই দুর্যোগের সময় আমরা ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি এবং সেক্ষেত্রে আমি আশ্বস্ত করতে পারি যে আমরা আইসিটি একটা ক্রস কাটিং একটা এরিয়া, যেটা শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন বা কৃষি বলুন, প্রত্যেক জায়গায় কিন্তু আমরা আইসিটির ব্যবহারটা বৃদ্ধি করছি। ওই যে বললাম, সীমিত সম্পদ দিয়ে বেশি কাজ কিভাবে করা যায় এবং সম্পদের যাতে অপচয় কম হয় এবং অপচয় না হয়, কোথাও যাতে কোনো অনিয়ম না হয়, আমরা সীমিত সম্পদ দিয়ে যাতে বেশি কাজ করতে পারি, তার জন্যই প্রযুক্তির ব্যবহারটাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। এবং সেখানে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আমরা আমাদের ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কথা বলেছি। আমরা একটা ডিজিটাল ল্যাবও করতে চাচ্ছি হেলথে, যেটা ফিনটেকে করেছিলাম। সেটা কিন্তু একটা ভালো ফলাফল পেয়েছিলাম। সেইখানে যদি আপনারা আমাদের হেলথ টেক ল্যাবে যদি আপনারা অংশগ্রহণ করেন, কন্ট্রিবিউট করেন, তাহলে আমি মনে করি যে আমরা আরো দ্রুত অনেক বেশি সেবা দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে আমরা যারা নন রেসিডেন্ট ফিজিশিয়ান আছি বা সাইফুর রহমানের মতন যারা আছে রিসার্চ এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে, তারা অবশ্যই এটাতে হেল্প করবে। আমরা শ্রম দিব, আমরা সময় দিব, উইদাউট এনি আস্কিং ফর এনি মানি। আমরা কিন্তু দেশের জন্য কাজ করতে চাচ্ছি। প্লিজ ইনভলভ আস। আমি একটু চলে যাই মাহি তোমার কাছে। তুমি তো একদম ইয়াং, খুব ভালো লাগছে ইয়াং ফেস দেখে। তুমি আমাকে বলো, বাংলাদেশের একটা জিনিস খুবই আমার কাছে মনে হয়, তুমি আমাকে কারেক্ট করো যদি ইফ আই এম রং, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আমরা কিন্তু পিছিয়ে আছি। হ্যাঁ, এবং হচ্ছে এই যে বাংলাদেশকে কোভিড-19 এর কথাই যদি বলি আমরা, যে 80% মানুষ ভালো থাকে, 20% হাসপাতালে যেতে হয়, 5% মানুষের আইসিইউ যেতে হয়, এগুলো কিন্তু চাইনিজ ডেটা বা ওয়েস্টার্ন ডেটা, আমার নিজস্ব কোনো ডেটা নাই কিন্তু। আসলে তুমি আমাকে বলো, এই যে আইসিটি সেক্টরটা কিভাবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারে, তোমার মতামত জানতে চাচ্ছি মাহি। জি, ধন্যবাদ। আমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে আমরা প্রায় লাস্ট 5 বছর ধরে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে একটা অ্যাডভোকেসি করছি। আপনি জানেন যে উন্নয়নশীল দেশগুলোতে আসলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ফান্ড অ্যালোকেশন ইজ এক্সট্রিমলি চ্যালেঞ্জ ফর দি পলিসি মেকার্স। তো ওই জায়গা থেকে কিন্তু দিন শেষে আসলে মানুষেরও তো একটা ডিমান্ড তৈরি করতে হয়। সেই জায়গা থেকে আমরা একটা ডিমান্ড জেনারেশনের চেষ্টা করেছি এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় আছেন, ইয়াং জেনারেশনের যেই পলিটিশিয়ানরা আজকে পার্লামেন্টে আমাদেরকে রিপ্রেজেন্ট করেন, তারা কিন্তু বেশ সদাশয় এবং এটি কিন্তু পার্লামেন্টেও বেশ কয়েকবার আলোচনা হয়েছে আমাদের দাবির প্রেক্ষিতে। এখানে আমি একটু দুইটা বিষয় একটু যোগসূত্র করে বলি। স্টার্ট আপ নিয়ে কথা হচ্ছিল। স্টার্ট আপের ব্যাকবোন কিন্তু আসলে একাডেমিয়া। আমার কাছে মনে হয় যে আমাদের দেশে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় গত অর্থ বছরে 100 কোটি টাকার স্টার্ট আপ ফান্ডিং অ্যালোকেশন করতে পেরেছিলেন, যেটি আসলে অভাবনীয় আমাদের মতো একটি দেশের জন্য, যেখানে আসলে সীমাহীন চাহিদা এবং যেখানে আসলে মানে এরকম ফান্ড অ্যালোকেশন আসলে চ্যালেঞ্জ। তো এই জায়গাটাতে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে এই 100 কোটি টাকা আসলে প্রথমে একাডেমিয়াতে আসলে ভালো হতো, তারপরে সেখান থেকে আসলে ইনোভেশনে যদি কানেক্ট করা যেত, সেটা আমাদের দাবি আর কি, দাবি জায়গা। আরেকটা বিষয়, আমি এই হেলথ নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি একটু পলিসি পার্সপেক্টিভে জাস্ট একটু দুটো পয়েন্ট বলতে চাই। জাকার্তাতে বা ইন্দোনেশিয়াতেও এই আমাদের দেশের মধ্যে ট্রাফিক জ্যাম ছিল, দিল্লিতে আছে, মুম্বাইতে আছে। তো ওইসব দেশেও কিন্তু বেশ কয়েক বছর আগ থেকে ডিজিটাল হেলথ নিয়ে কথা হচ্ছে, টেলিমেডিসিন নিয়ে কথা হচ্ছে। এখন কথা হচ্ছে কি, এই এই জিনিসগুলো যখন ফ্লরিশ করে একটা ইকোসিস্টেম, তখন গভর্নমেন্ট বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটরই চায় যে ইকোসিস্টেমটা আগে ফ্লরিশ করুক, দেন হচ্ছে ওইখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক এমবেড করার একটা অ্যাপ্রোচ থাকে।
কিন্তু হেলথ সেক্টর ইজ এ ভেরি সেন্সিটিভ সেক্টর। এই জায়গাতে যেমন জাপানে হেলথ স্টার্টআপ হচ্ছে সবচেয়ে কঠিন স্টার্টআপ যারা মার্কেটে এন্টার করতে পারে। চায়নাতে হেলথ স্টার্টআপ গুলো হচ্ছে সবচেয়ে বেশি ফান্ডিং পায় ওদের ওদের যদি আমরা দেখি। দেন হচ্ছে আমাদের সাউথ কোরিয়াতে মাত্র শুরু হয়েছে যে ওরা 39 মিলিয়ন ডেটা নিবে। তো আমরা কিন্তু পিছিয়ে নেই এই জায়গাটাতে। দাবিটা হচ্ছে বা আমাদের যেই অনুরোধটা হচ্ছে যে এই ডেটা এবং এই ইনফ্রাস্ট্রাকচারটা খুবই সেন্সিটিভ জায়গা। এই জায়গাটাতে এখনই একটি পলিসি ফ্রেমওয়ার্কে আসা খুব প্রয়োজন। আমাদের দেশে প্রবলেম হয় কি, যখন একটা পলিসি পাবলিশ হয়, যখন একটা পলিসি ইম্পোজ হয়, তখন মানুষের বিরোধিতা করে খুব ন্যাচারালি। কারণ এটা প্রবলেম হচ্ছে যখন পলিসিটা ড্রাফটিং ফেজে থাকে তখন সিটিজেন পার্টিসিপেশনটা একটু কম হয়। তো আমাদের এই হেলথ কেয়ার, ডিজিটাল হেলথ কেয়ার, আই এম শিওর যে পলক ভাই যেহেতু আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি সুদৃষ্টি রয়েছে এই বিষয়ে, এইটি ফ্লরিশ করবেই। তো এইটি যেন যথাযথভাবে ফ্লরিশ করে সেজন্য একটা পলিসি ফ্রেমওয়ার্ক এই মুহূর্তে খুবই প্রয়োজন। আর রিসার্চ এন্ড ফান্ডিং এর তো কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ তাজবীর। ধন্যবাদ মাহি, আমার খুব ভালো লাগলো একটা ইয়াং জেনারেশনের থেকে আশাবাদ করা, আশাবাদী, খুবই আশাবাদী। আমার খুব ভালো লাগলো যে তোমরা খুব আশাবাদী এবং তোমরা কাজ করছো, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। এখন আমি আসি ডক্টর জাকারিয়া তোমার কাছে। এই যে আমরা বলছি যে ডিজিটাল হেলথ করা উচিত, দিস ইজ দ্য ওয়েক আপ টাইম নাই, ওয়েক আপ কল ফর আস। সো আমরা হচ্ছে এই যে অনেকগুলি সেক্টর, একটা প্রিভেন্টিভ মেডিসিন, একটা প্রাইমারি কেয়ার লেভেলে কাজ করা, তারপর হচ্ছে আমরা যে আইসিইউর কথা এতবার বলছি, যে আইসিইউ একটা কনসেপ্ট, রিমোটলি আমরা কিন্তু আইসিইউ কন্ট্রোল করতে পারি। আমি আমেরিকায় বসে কিন্তু আজকে বাংলাদেশে আইসিইউ কিন্তু আই ক্যান কন্ট্রোল ইট, কল ইলেকট্রনিক আইসিইউ। তোমার মনে হয় কিভাবে বাংলাদেশের এই যে প্রিভেন্টিভ মেডিসিন, প্রাইমারি কেয়ার মেডিসিন, ইলেকট্রনিক আইসিইউ আমরা কিভাবে প্রোগ্রেস করতে পারি বা প্রসিড করতে পারি? ডক্টর জাকারিয়া প্লিজ সংক্ষেপে। ধন্যবাদ তাজবীর ভাই। আসলে আলোচনাগুলো খুব মনোযোগের সাথে শুনছিলাম আর ভাবছিলাম অনেক কিছু, এখানে অনেকগুলো পয়েন্ট আমি নিয়েছি। তো আসল কথা হচ্ছে কি, আমি একটু পিছনের কথাটা আগে বলি। হ্যাঁ, আমি বলবো যে কিভাবে, হয়তো আমার ধারণাটা বলবো, এটাই যে করতে হবে এমন তো কোনো কথা নাই, কিন্তু আসলে আমি আগের কথাগুলোতে আসছি। কেন বাজেট অ্যালোকেশনটা বেশি দরকার? আসলে আমি পুরোপুরি একমত মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যে সৎ ব্যবহার করাটা কিন্তু খুবই জরুরি। আমাদের মানুষের, দরিদ্র দেশগুলো কেন, সব দেশের জন্যই জরুরি। কিন্তু দেখেন, হেলথে কিন্তু মার্কেট ইকোনমি যে ফ্যাক্টরটা, যেমন বাংলাদেশে গেলাম, উবার ব্যবহার করলাম, আমেরিকাতে, ইংল্যান্ডে উবার ব্যবহার করি, I can use Uber. Bangladesh, I can go to Bangladesh and call Uber, right? আমি ধরেন ব্যাংকে গেলাম, আমি অনলাইন ব্যবহার করলাম, এটিএম ব্যবহার করলাম, অনলাইন ব্যাংকিং করতে পারছি, which is almost equivalent to the European standard, right? কিছু কিছু ব্যাংক কিন্তু ওরকম করে। So I can go to any other. So আমি আরো অনেকগুলো এক্সাম্পল দিতে পারি, কিন্তু দেখেন ওখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে মার্কেট ইকোনমি। আর মার্কেট ইকোনমিতে এখানে প্রফিটিয়ারিং এর একটা ব্যাপার রয়েছে। কিন্তু স্বাস্থ্য ইজ নট লাইক দ্যাট। স্বাস্থ্য, ইউ ক্যান মেক মানি, কিন্তু এটা অন্য খারাপ ভাবে শোনা যাবে, কিন্তু সরকারের যে মৌলিক যে জিনিসটা, মৌলিক যে চাহিদা মানুষের কাছে, সেটা হচ্ছে তার স্বাস্থ্য। এই স্বাস্থ্যটাকে এনশিওর করতে হলে উই নিড টু ইনভেস্ট। দেয়ার ইজ নো ইফস অর বাটস, রাইট? উই হ্যাভ টু এগ্রি টু দিস পয়েন্ট। আচ্ছা, আমি আরেকটা পয়েন্টে বলি, যেটা ডক্টর সাইফুর রহমান সাহেব বলছিলেন, যেটা হচ্ছে যে স্বাস্থ্যটা বিভিন্ন দেশে কিভাবে চলে। আমেরিকাতে জিডিপির 18% ব্যয় করে স্বাস্থ্য খাতে, আর ইউকে ব্যয় করে, ব্রিটেন ব্যয় করে 9.5%, অর্ধেক। কিন্তু আপনি যদি প্যারামিটার্স গুলো দেখেন, মর্টালিটি রেট দেখেন, ইনফ্যান্ট মর্টালিটি, লাইফ এক্সপেক্টেন্সি বলেন, যেগুলোকে প্যারামিটার্স বলা হয়, অলমোস্ট ইকুইভ্যালেন্ট। কিছু কিছু ক্ষেত্রে ভালো, যেমন লাইফ এক্সপেক্টেন্সি ব্রিটেনে বেশি আমেরিকা থেকে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমরা খারাপ করি, সেটা হচ্ছে ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে আমরা একটু ভালো করি না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু এইভাবে চিন্তা করতে হবে। ওয়েস্টেজের কথা বললেন, $1 ট্রিলিয়ন ওয়েস্ট হয়, কেন হয়? বিকজ দেয়ার ইজ নো এফিসিয়েন্সি দেয়ার। এফিসিয়েন্সি কেন নাই? ওটা হচ্ছে এখানে একটা পারভার্স ইনসেন্টিভ আছে। আপনি বেশি ইনভেস্টিগেশন করেন, 2 বার করেন, 3 বার যান, প্রাইভেট হসপিটালে যান। আমেরিকান হেলথ সিস্টেম ইজ প্রাইভেটাইজড কমপ্লিটলি। তো আমি যেটা বলবো, বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা ভিশন, সেটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার। অর্থাৎ এটা একটা সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা। এটা পুঁজিবাদী দেশ ইউকে, ব্রিটেন একটা পুঁজিবাদী দেশ, এখানে সমাজতান্ত্রিক চিন্তা চলছে। সবার জন্য সমান অধিকার, সবাইকে স্বাস্থ্য ব্যবস্থা একরকম ভাবে দিতে হবে। আপনি মন্ত্রী হন আর এমপি হন আর আপনি শিল্পপতি হন, আপনার জন্য একই হাসপাতালে যেতে হবে। 98% হাসপাতাল, 100% এখানে হেলথ কভারেজ হচ্ছে সরকারের। সরকার কিভাবে এটা চালায়, এটা একটা কমপ্লেক্স ব্যাপার, আমি সেদিকে যাচ্ছি না। আমি তৃতীয় আরেকটা পয়েন্ট একটু বলবো, সেটা হচ্ছে যে এই যে কোনো টেকনোলজি তো একটা টুল, তাই না? আপনি এখান থেকে আপনি বাংলাদেশে একটা রেসিং কার নিয়ে যান কিনে, রেসিং কার নিয়ে গিয়ে বাংলাদেশের, আমরা বলছি যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যেটা তাসবির ভাই প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে বলেন,
ম্যান বিহাইন্ড দ্য মেশিন। অর্থাৎ আমাদের একটা ওয়ার্কফোর্স তৈরি হচ্ছে, ওয়ার্কফোর্স তৈরি করা দরকার। ধরেন আমি আপনাকে এখন ব্রিটেন থেকে কালকে আপনাকে বললাম একটা সফটওয়্যার নিয়ে গেলেন এখান থেকে, যেটাতে আমরা ইএমআর বলি, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম, ইউকে তে আছে, তাদের সাথে কথা বলে কালকেই নিয়ে যাওয়া যাবে। আমরা লাইসেন্সিং নিতে পারি, যেভাবে মাইক্রোসফটে যে কোনো প্রোডাক্ট নিয়ে যাওয়া যায় সেটাও নিয়ে যাওয়া যায়। এগুলো ব্রাউজিং বেসড, ক্লাউডে আপনি রাখতে পারেন আমাদের ইনফরমেশন, এবং সেখানে নিয়ে গেলে আমরা কিছুটা চালাতে পারবো কিনা। সুতরাং আমাদের ওয়ার্কফোর্স তৈরি করতে হবে, এটাও একটা ফ্যাক্টর। আরেকটা জিনিস যেটা ইন্টিগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে খুবই গর্বিত এবং আনন্দিত যে আমাদের মন্ত্রী মহোদয় রয়েছেন এখানে, উনি আইসিটি ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয়, এবং এখানে উনি যেসব উদ্যোগ গ্রহণ করেছেন হেলথকে হেল্প করার জন্য, corona.bd.gov আমি গিয়ে দেখেছি প্রত্যেকটা ট্যাব, এবং আমি খুবই আনন্দিত। আমি বলছিলাম মাহিকে, ইটস এ ভেরি গুড অ্যাচিভমেন্ট, এবং খুব অল্প সময়ের মধ্যে যে ট্রেসিং অ্যাপস তৈরি করেছেন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো জিনিস আমি দেখেছি, এগুলো খুবই গর্ব করার মতো বিষয়। কিন্তু আমরা যদি ফার রিচিং কিছু করতে চাই, ফার রিচিং বলতে লং টার্ম, এবং আমাদের ডেপথ যদি বাড়াতে চাই, দেন উই হ্যাভ টু হ্যাভ এ বিগার ভিশন। আমরা অ্যাপ করেছি, এটা গর্বের বিষয়, আমি বলছি না খুব খারাপ হয়েছে, আমাদের ইন্টিগ্রেশনটা দরকার। অর্থাৎ আমরা এখানে আইসিটি ডিপার্টমেন্টের সাথে হেলথ, স্বাস্থ্য বিভাগের একটা সমন্বয় দরকার, কারণ আমরা তো স্বাস্থ্যের লোক, হ্যাপেন টু বি টকিং অ্যাবাউট ডিজিটাল। আমরা ডিজিটালে কাজ করছি 4-5 বছর, তারপর এখানে লন্ডনে আমরা যে ডিজিটাল ট্রান্সফরমেশনে আমি কাজ করি, এখানে আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি, কিন্তু আমাদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে মানুষের স্বাস্থ্য সেবা দেয়া, প্রাইমারি অবজেক্টিভ। ধন্যবাদ ডক্টর জাকারিয়া, আমি তোমার সাথে একদম একমত। যদি আমাদের যদি ম্যান পাওয়ার না থাকে, আমি একটা ছোট্ট ডেটা দিই, প্রতি 10,000 মানুষের জন্য 5টা করে ডাক্তার, প্রতি 10,000 মানুষের জন্য 3টা করে নার্স যদি থাকে, প্রতি 4 লাখ মানুষের জন্য একটা করে ভেন্টিলেটর। একটা জিনিস হচ্ছে আউট অফ পকেট যে এক্সপেন্স, হেলথ এক্সপেন্স, 70% অফ দ্য মানুষ তার নিজের পকেট থেকে খরচ করে চিকিৎসা নিচ্ছে, 70%। এর জন্য প্রতি বছর 4 থেকে 7% ফ্যামিলি কিন্তু গরিব হয়ে যাচ্ছে। আমাদের 2032-এ কিন্তু আমরা যে ইউনিভার্সাল হেলথ কাভারেজের কথা বলছি, সেখানে বলছি যে আউট অফ পকেট এক্সপেন্স নামিয়ে নিয়ে আসতে হবে ফ্রম 67% টু 30%-এ। এই যে সাংঘাতিক একটা গোল, আমরা অ্যাচিভ করতে পারবো কিনা সেই কোশ্চেনটা নিয়ে আসবো আমি আপনার মিস্টার পলকের কাছে। এর আগে আমি চলে যাচ্ছি ডক্টর সাইফুর রহমান তোমার কাছে। তুমি আমাকে বলো এখানে এই যে মিস্টার পলক যে বলেছেন তার ইনিশিয়াল এবং তার প্রেজেন্টেশন আমরা শোনার জন্য বসে আছি, আসলে আমি শুনবো, আসলে পুরোটাই শুনবো ওনার প্রেজেন্টেশনটা। আই থিঙ্ক ইটস ভেরি ইনফরমেটিভ। এই যে পেশেন্টস ডেটা, ব্রিচ অফ পেশেন্টস কনফিডেন্সিয়ালিটি, এটা বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে এটা করা উচিত? এখানে তো হচ্ছে ব্রিচ, বাংলাদেশে তো আরো বেশি হতে পারে। এটা প্রোটেক্ট করার জন্য কি মেজার্স নেওয়া উচিত এখন থেকে? ডক্টর সাইফুর। That's a great question, এবং আমার মনে হয় মানে এইটা একটা জিনিস আমাদের ভাবতে হবে যে আমাদের প্রোটেকশন নিতে হবে। আমি আগে এটা বলে নেই, প্রোটেকশন আমাদের নিতে হবে, কিন্তু এরপরেও কিন্তু ব্রিচ হতেই পারে। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে আমাদের কি পরিমাণ কন্ট্রিবিউশন বা আমাদের কি পরিমাণ প্ল্যানিং আছে টুয়ার্ড দ্যাট। সেই ক্ষেত্রে প্রথম হচ্ছে স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশন থাকতে হবে। এখন আমেরিকাতে যেমন ধরেন হিপা আছে, হিপা রেগুলেশনস এর কারণে হিপা ভায়োলেশন হলে দেয়ার আর ভেরি ব্যাড পেনাল্টিজ, যে রেগুলেশন আছে সেরকম ভাবে আপনার ইউরোপে আছে, সব জায়গাতেই আছে। এবং একটু আগে আমরা যে বলছিলাম যে স্টার্ট আপদের জন্য ডেটা অ্যাক্সেসের ব্যাপার, চায়নাতে যেমন অনেক ডেটা ইউজ করে, মেডিকেল ডেটা ইউজ করে বেশ কিছু স্টার্ট আপ এগিয়ে গেছে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে সেই ট্রাস্টটা থাকতে হবে। মানে এখন সেই ট্রাস্ট যদি না থাকে, দ্যাট উড বি এ প্রবলেম। এখন কি করে করা যায়? ওয়েল, দেয়ার উড বি ডিফারেন্ট লেভেলস অফ সিকিউরিটি মেজার্স আমাদের নিতে হবে। আমরা গভর্নমেন্ট হিসেবে আমরা কি ক্লাউডে যাব না আমাদের নিজের ইনফ্রাস্ট্রাকচার করবো, সেটা গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। সেই জন্য আপনাদের সেই আপনি বলছেন ডাক্তার লাগবে স্কিল, নার্স লাগবে স্কিল, সিমিলারলি আপনার সেই আইটি প্রফেশনালস লাগবে, যে কিনা ডিসাইড করতে পারবে ডু উই হ্যাভ অল দ্য টুলস এন্ড দি স্কিলস যেটাতে আমরা ম্যানেজ করে রাখতে পারবো ব্রিচ থেকে। কারণ এইসব ডেটা ব্রিচের জন্য স্টেট লেভেল অনেক অ্যাটাকও তৈরি করা হয়। ইটস নট জাস্ট সিম্পলি আপনার একটা ব্যাড হ্যাকার ট্রাই করছে, ইট কুড বি যে আপনার একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা স্টেট আপনার এখানে অ্যাটাক করার চেষ্টা করছে। সো দ্যাট ক্যান অলসো হ্যাপেন। এর পাশাপাশি আমাদের করতে হবে যে ডেটা ওনারশিপ। আমার মনে হয় যেটা ভুলে যাই আমরা, এবং এটা অনেক ক্ষেত্রেই হয়, ইভেন আমেরিকার অনেক হসপিটাল ক্ষেত্রেও হচ্ছে, যখন আপনি লাইসেন্সিং করছেন, মাইক্রোসফট থেকে লাইসেন্স করেন, এপিক থেকে লাইসেন্স করেন বা সানার থেকে লাইসেন্স করেন,
ডেটা ওনারশিপটা ভাবতে হবে, কারণ ওই কন্ট্রাক্টে ক্লাউড সার্ভিস যখন নিচ্ছেন সেই ডেটা ওয়্যারহাউস যদি ওন করে প্রোভাইডার, দেন দে ওন অল দ্য ডেটা। সেই ক্ষেত্রে কিন্তু ইউর লুজিং ইট। আপনার পলিসি মেকিং এ আপনি যখন ইনিশিয়াল স্টেপে যখন যাচ্ছেন সে ওনারশিপ ঠিক করতে হবে। এবং সিমিলারলি বাংলাদেশে আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ারে যাওয়ার আগে, ইভেন ইউনিভার্সাল হেলথ কেয়ারে গেলেও আমাদের পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টরের হসপিটালগুলো থাকবে। সেই প্রাইভেট সেক্টর হসপিটালগুলোর সাথে আমাদের এখন থেকে পলিসি ডিসকাশন করে পলিসি ঠিক করতে হবে, সেই ডেটা কে ওন করে, সেই ডেটা কে ম্যানেজ করে, এবং সেই ডেটা ডাম্প করার রুলস কি হবে। কারণ সেই ডেটা লোডিং অ্যান্ড রুলস সেইগুলো যদি এখন থেকে আমরা সেট না করি, উই ক্যান হ্যাভ মেনি লেভেলস অফ ব্রিচেস এবং উইল হ্যাভ গার্বেজ ইন গার্বেজ আউট। সো দ্যাট ডাজন্ট হেল্প এনিবডি। সো আমাদের অবশ্যই অনেক উপায় আছে, কিন্তু আমাদের এখন থেকে কেয়ারফুল হতে হবে। ধন্যবাদ ডক্টর সাইফুর রহমান। আমাদের সাথে কি অনারেবল স্টেট মিনিস্টার কে আছেন, জুনায়েদ আহমেদ পলক? থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে একটা কোশ্চেন নিচ্ছি এখান থেকে, একজন করেছেন ডক্টর আয়েশা শিকদার। শি ইজ ভেরি রেনাউন্ড পালমোনোলজিস্ট, আমরা একসাথে দেশে কাজ করি। উনি কোশ্চেন করেছেন টু মিনিস্টার পলক, ক্যান ডিজিটাল টেকনোলজি রিডিউস প্রাইস গাউজিং অ্যান্ড ব্রাইবারি? জি, এটা রিডিউস করতে পারে। সংক্ষেপে উত্তর হচ্ছে যে হ্যাঁ, এটা সম্ভব। ডিজিটাল টেকনোলজিই পারে। আচ্ছা, আরেকটা কোশ্চেন নিচ্ছি, আপনার কাছে এসেছে যে আমাদের দেশের জন্য রিসার্চ ইনভেস্টমেন্ট করা বড় একটা রিস্ক। আমরা যদি কমন ইন্টারেস্টের ভিত্তিতে ভালো রাষ্ট্র বা ভালো মতো আমাদের মতো রাষ্ট্রগুলি যে রিসার্চ করে একটা যৌথ রিসার্চ করতে পারি ৩-৪ দেশ মিলে, সেটা আপনি কি মনে করেন? না, এটা তো খুবই ভালো হয়, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা তো বিষয় ছিল যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে একটা পার্টনারশিপ, এই ব্রিজিংটা কিন্তু আমাদের অনুপস্থিত ছিল। এবং এই ক্ষেত্রে আমরা যখন প্রথম বিজনেস ইনকিউবেশন সেন্টারগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাসে করতে যাই, আমরা নির্বাচনী ইশতেহারে ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইনকিউবেটর স্থাপন করা হবে, রিসার্চকে গুরুত্ব দেওয়া হবে, হাইটেক পার্ক, সফটওয়্যার যে পার্ক প্রতিষ্ঠা করা হবে। যখন আমরা ৯ সাল থেকে চেষ্টা করেছি হাইটেক পার্ক অথরিটি তৈরি হওয়ার পর, ইউনিভার্সিটিগুলো কিন্তু প্রথমে ক্যাম্পাসে ইন্ডাস্ট্রিকে প্রবেশ করতে দিতে চায়নি। কিন্তু আমরা আস্তে আস্তে এটা সফল হয়েছি। এখন কিন্তু আমাদের চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, সেটার ক্যাম্পাসের ভেতরে কিন্তু বিজনেস ইনকিউবেশন সেন্টার, রিসার্চ সেন্টার কিন্তু আমরা নির্মাণ কাজ প্রায় শেষ করেছি। ফলে আমি একটা জিনিস বলতে চাই যে অবশ্যই ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন প্রয়োজন, এবং সেক্ষেত্রে আমাদের দেশের যারা প্রবাসে আছেন মেধাবী আপনাদের মতো, তাদের সাথে পার্টনারশিপ দরকার, ক্লোজ এঙ্গেজমেন্ট দরকার। আর সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের দেশের ভেতরের বিশ্ববিদ্যালয়গুলিতে রিসার্চের উপরে জোর দেওয়া এবং ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার একটা সেতুবন্ধন রচনা করে দেওয়া। তো সেইটা আমরা আমাদের আইসিটি ডিভিশনের যে ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ একাডেমি করেছি, সেই একাডেমি কিন্তু আমরা চেষ্টা করছি এই সেতু বন্ধনটা রচনা করার। এবং আমরা আশা করছি আগামী অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দান করার জন্য যে টেকনোলজিগুলো প্রয়োজন, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, রোবোটিক্স, সেই জায়গাগুলিতে উনি ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা আরো বেশি করে বিশেষায়িত ল্যাব স্থাপন করতে পারবো দেশের ভেতরে, এবং দেশের বাইরে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার এই নেটওয়ার্কটা আমরা স্থাপন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। রিসার্চ নিয়ে তো বেশ কিছুক্ষণ ধরে কথা হচ্ছে, আমি যেহেতু একাডেমিক ওয়ার্ল্ডেই বাস করি, তো আমি একটা জিনিস বলতে চাই যে মানে আমাদের দেশে আমি যেটা মিসিং দেখি কম্পেয়ার টু ধরেন ইভেন ইন্ডিয়া বা চায়না থেকে, ইভেন আমাকে যখন অ্যাপ্রোচ করে ওষুধ দেশে যেতে বা ওদের ইউনিভার্সিটি গুলা চিংওয়া বা অন্য, যে আমাদের দেশ থেকে আমাদের ওই এফোর্ট, আপনি যে বলেন ডিজিটাল ল্যাবটা, আই থিঙ্ক ইটস আ ফ্যান্টাস্টিক আইডিয়া। এবং আমাদের এই কোলাবোরেশন গুলো আরেকটু বাড়ানো দরকার, আমাদের একাডেমিক ইনস্টিটিউশন গুলো আরেকটু ওপেন হওয়া দরকার, প্রবাবলি গভর্নমেন্টের প্রেসার দরকার যে আমরা ফরেন ইনস্টিটিউশন, আমাদের এই আমেরিকাতে টপ ইউনিভার্সিটি গুলোতে কিন্তু অনেক ওপেননেস আছে। এটা একটু আগে জাকারিয়া ভাই বলছিলেন যে এডুকেশনে যারা আমরা কাজ করি, রিসার্চের যারা কাজ করে, উই ডোন্ট ওয়ার্ক ফর সাম কাইন্ড অফ মনিটাইজেশন, আমরা কাজ করি ইন্টেলেকচুয়াল একটা কিউরিওসিটির জন্য। আমার মনে হয় বাংলাদেশ ইটস ভেরি মাচ মিসিং। আমাদের সেই সেতু বন্ধনটা করা দরকার, যে আমরা চেষ্টা করব যে টপ ইউনিভার্সিটি গুলো রিসার্চার তাদের সাথে যদি কানেকশন করা যায়,
তাদের ইন্টারেস্ট করা, তাদেরকে অ্যাক্সেস দেয়, এবং তাদের মেইন হচ্ছে অ্যাক্সেসটা দেয়, যেটা আপনারা দিতেই পারছেন এবং আপনাদের ইন্টারেস্ট আছে। তো সেই জায়গাতে একটু নজর দিলে আমার মনে হয় আমাদের অনেক আগাবে ওই ইন টার্মস অফ ইভেন যে স্টার্ট আপের কথা বলছেন, সেই ইনোভেশনটা তখন আসবে এবং সেই প্যাটেন্টিং কালচারটা আসতে হবে। আমাদের দেশে প্যাটেন্টিং কালচার যদি না আসে, আপনি কিন্তু স্টার্ট আপকে রক্ষা করতে পারবেন না, কারণ দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট সেই প্যাটেন্টিং কালচার যদি না আসে। সো সেই প্যাটেন্ট রিসার্চের সুযোগটা দেওয়া, তারপরে সেটার পেটেন্ট রেজিস্ট্রেশনের প্রসেসটাকে আরো ইজিয়ার করা। তো এই বিষয়গুলো আসলে প্রত্যেকটা জায়গায় আমরা উপলব্ধি করেছি যে আমাদের কোথায় কোথায় আসলে চ্যালেঞ্জগুলো আছে এবং কোথায় কোথায় বটলনেকগুলো আছে। তো সেগুলো আমরা আসলে একসাথে মিলেই কাজ করতে পারবো, এবং যখন আমাদের একটা শক্ত নেতৃত্ব আছে, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং আইসিটি অ্যাডভাইজারের সরাসরি সম্পৃক্ততা, সেই কারণে আমরা এই কাজগুলো দ্রুত করতে পারছি এবং আগামীতেও এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। সেক্ষেত্রে আমি যেটা বললাম যে একটা ডিজিটাল হেলথ ল্যাব যদি আমরা করতে পারি, সেখানে আপনারা সবসময় হয়তো ফিজিক্যালি এসে পার্টিসিপেট করতে না পারলেও আপনারা কিন্তু ডিজিটালি কন্ট্রিবিউট করতে পারেন, সেই প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাই। ধন্যবাদ। আমি দুইটা কোশ্চেন দুজনকে করে আমি আপনার প্রেজেন্টেশনে চলে যাব। প্রথমে যাচ্ছি আমি ডক্টর জাকারিয়া, তোমার কাছে চলে যাচ্ছি। তুমি একটু অনারেবল স্টেট মিনিস্টার আমাদের সাথে আছেন, উনি পলিসি মেকিং এ কাজ করেন, উনাকে তুমি যদি কিভাবে তুমি অ্যাপ্রোচ করতে পারো, বলতে পারো যে আমাদের যারা নন রেসিডেন্ট ফিজিশিয়ান যারা কাজ করছি বাংলাদেশি, আমরা যে দেশে কাজ করতে চাচ্ছি, সেটা তোমার ডিরেকশন বা উপদেশ বা তোমার টিপস কি হবে ওনার জন্য, প্লিজ। ধন্যবাদ। আমার অনুরোধ থাকবে, আসলে আমরা কাজ করছি, আমার মনের কথা আমি অনেকের সাথে শেয়ার করি। যখন এখানে আমি বলছিলাম যে এখানে বিভিন্ন প্রজেক্টে আমরা কাজ করি, তখন মনে স্বাদ হয় যে বাংলাদেশও এটা করুক, আমার দেশও কেন করে না এটা। আমরা তখন আক্ষেপ করি, আমরা বলি যে আমরা তো এটার কপিরাইট নাই, ইউ ক্যান হ্যাভ ইট এনি টাইম। সো আমাদেরকে কেউ ডাকুক, ডাকার অপেক্ষায় আমরা বসে আছি। উই ক্যান শেয়ার অল আওয়ার ওয়েলথ অফ নলেজ, আমাদের এখানে এক্সপিরিয়েন্স আছে, স্কিলস আছে। আমরা শুধু বইয়ের ভাষা বা এখানে পলিসির কথা বলছি না, করে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেছি, কাজ করছি। উই আর এমন কিছু বলছি না যেটা বইয়ে শুধু লেখা থাকে। বাংলাদেশে আমরা জানি যে মুখস্থ করে অনেক কিছু আমরা শিখে আসছি, এই দেশে আসার পরে কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখেছি। তো আমি শুধু এটুকু বলবো, এখানে অনেকগুলো বিষয়, এটা এত ভাস্ট যে আসলে একটা আলোচনায় হয়তো শেষ করা যাবে না। তবে দুই একটা বিষয় যদি আমরা করি, একটা যেমন বললাম যে আসলে একটা ফ্রেমওয়ার্ক থাকা দরকার, ডেটা কনফিডেন্সিয়ালিটির একটা ব্যাপার আছে, ডেটা সিকিউরিটি কিভাবে হবে, সেটা বোথ টেকনিক্যাল এন্ড পলিসি লেভেলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা ফিউচারে কিভাবে করতে চাই। আরেকটা জিনিস আছে যেটা যে আমরা বুঝতে পারছি যে অনেকেই বাংলাদেশে এবং দেশে বিদেশে ইন্টারেস্টেড, অনেকেই অনেক কিছু বানাচ্ছে, সেটাকে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে আনতে হবে। তা না হলে তো যে কেউ যে কিছু কিছু করবে, টেলিভিশনে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে, এটা কিন্তু কনফিডেন্সিয়ালিটির পরিপন্থী হয়েছে। অনেক ক্ষেত্রে সেন্সিটিভ ইনফরমেশন যেগুলো আপনার মাথা ধরা, এটা হয়তো অতটা সেন্সিটিভ না, সেখানে যদি রিপ্রোডাক্টিভ হেলথ বা সেক্সুয়াল হেলথ থাকে, সেটা তো আপনি সারা পৃথিবীর মানুষকে শোনাবেন না। তো সেই ক্ষেত্রে এই ডেটা, সেন্সিটিভ ডেটা ইনফরমেশন রক্ষা করার জন্য ব্যবস্থা নিতে হবে। তারপর কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা বলবো যে টু ওয়ে কমিউনিকেশন, যেটা বাংলাদেশে আমরা অলরেডি শুরু হয়ে গেছে, সেখানে সব ধরনের মডালিটি গুলো আমরা যেন ব্যবহার করতে পারি। যেমন এখানে এটা এসএমএসও হতে পারে, এটা ভিডিও কনসালটেশনও হতে পারে, এটা টেলিফোন কনসালটেশনও হতে পারে, এটা অনলাইনে লিখে লিখে কনসালটেশনও হতে পারে। বিভিন্ন মডালিটিস আছে, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, কিন্তু টু ওয়ে কমিউনিকেশনের একটা শক্ত একটা ভিত্তি তৈরি করা দরকার। এটা কিভাবে করা দরকার, এবং সেখানে যে কনসালটেশন গুলো হচ্ছে সেটা স্বাস্থ্যের সাথে লিঙ্ক, অর্থাৎ এখানে কি কোয়ালিটি মেনটেন করা হচ্ছে না, কে তার দেখভাল করবে। আমি টেলিফোনে এক রোগীকে বলে দিলাম যে তুমি রেমডেসিভির একটা খেয়ে ফেলো বা ডেক্সামেথাসোন খেয়ে ফেলো, পত্রিকায় দেখলাম এটা খুব ভালো কাজ করে, রোগী মরে গেল। তো এখন এই জিনিসগুলা কে দেখভাল করবে? মানে এটা তো শুধুমাত্র যে টেকনোলজি আমরা ব্যবহার করছি তা তো না, যেখানে যে উপদেশগুলা দিচ্ছে তার উপরে নজরদারি করার দায়িত্ব কার? তো এই জিনিসগুলো। আর পপুলেশন হেলথ নিয়ে আমি আরেকটা জিনিস বলবো খুব সংক্ষেপে, সেটা হচ্ছে পলিসি মেকিং এ পপুলেশন হেলথ একটা বিরাট বড় ভূমিকা পালন করে। সেটা অলরেডি হয়তো বা ডিজি হেলথে কিছুটা রয়েছে, যেমন করোনা ভাইরাস আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে প্রতিদিন আপডেট দিচ্ছে। সেরকম ভাবে কিন্তু এই আপডেট শুধু করোনা ভাইরাস কেন, আপনি ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, যে কোনো রোগীর ক্ষেত্রে এই আপডেট নিতে পারেন, এবং এটা সম্ভব। এবং ইন্টারঅপারেবিলিটি নিয়ে কিন্তু অনেকগুলো কথা আমরা আগে বলেছি, আমি আর খুব একটা কিছু বলবো না এখানে, কারণ ইন্টারঅপ ইজ লাইক, মানে ধরেন এখন এটা ছাড়া আগানো যাবে না। এই জন্য, কারণ মানুষ বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছে, একটা আরেকটার সাথে যদি কথা না বলে তাহলে এই প্রোডাক্ট গুলো বেকার হয়ে যাবে।
এবং আরেকটা জিনিস, যদি আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে আসি যেটাকে যদি গভর্নমেন্ট যদি ম্যান্ডেট করে, অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে যদি একটা প্রণোদনা আসে যে না, আমার সরকারি হাসপাতালগুলোতে ইউ নিড টু ইউজ দিস ইউনিভার্সাল প্রোডাক্ট, আমাদের এখানে ঢাকা মেডিকেল কলেজে হোক, আর নরসিংদী জেলা হাসপাতালই হোক, আর বাজিতপুর উপজেলা হাসপাতালই হোক, সেখানে তারা ইন্টিগ্রেট করতে পারবে, অর্থাৎ জেলা। আমি একটু মাহির কাছে যাচ্ছি, তারপর আমরা প্রেজেন্টেশনে চলে যাব। আমি খুবই লুকিং ফরওয়ার্ড ফর দ্যাট প্রেজেন্টেশন। আই এম প্রিটি শিওর মেনি পিপল উইল বেনিফিট ফ্রম দ্যাট প্রেজেন্টেশন। তো মাহি, তোমার কাছে আমি চলে যাই। তুমি আমাকে বলো, তুমি নিউ জেনারেশন, নিউ ফেস, ইয়াং, তোমাদের বাংলাদেশ দরকার তোমাকে। তোমরা করোনা পরবর্তী ডিজিটাল হেলথ তুমি কিভাবে দেখতে চাও? তুমি আজকে আমাদের সাথে অনারেবল মিনিস্টার আছেন, তাকে যদি তোমার ভিশনটা বলো একটু, তোমরা ইয়াং জেনারেশন কিভাবে দেখতে চাও বাংলাদেশ করোনা পরবর্তী? ধন্যবাদ। আমি একটু ডক্টর রহমান একটা কথা বলছিলেন যে ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিয়ার একটা কানেকশন এন্ড কোলাবোরেশন এন্ড পেটেন্সি, অল দ্যাট। আমি জাস্ট একটা কথা বলি, আমরা কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে যখন খুশি তখন বলতে পারি যে আমাদের এটা দরকার, ওটা দরকার, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ফান্ড দরকার, কিন্তু আমরা কিন্তু ইউনিভার্সিটির ভিসি কে বলতে পারি না, আনফরচুনেটলি। আমাদের সরকার কিন্তু 5 কদম এগিয়ে এসছে, আমাদের একাডেমি আনফরচুনেটলি আগায় নাই। আমি খুবই দুঃখিত। আমি কিন্তু পার্ডুতে ভিজিট করেছি এবং আমি কিন্তু পার্ডুর প্রেসিডেন্ট যিনি আছেন, আমি কিন্তু চাইলে স্টুডেন্ট হলে, পিএইচডি স্টুডেন্ট হলে আমি তাকে অ্যাকিউজ করতে পারি যে আমার ফান্ড নিয়ে তোমার নেক্সট ইয়ারের প্ল্যান কি। আমার দেশের স্টুডেন্টরা আমাদের ভিসি কে এই অ্যাকিউজেশন করতে পারে না, আনফরচুনেটলি। যাই হোক, আমি জাস্ট নিউ নরমালে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, পুরো পৃথিবী ডিজিটাইজড হয়ে গেছে। যে আমরা ডিজিটাল হেলথে পিছিয়ে নেই, দ্যাটস ফর শিওর। ইন্ডিয়া মাত্র শুরু করেছে, আমরা শুরু করেছি, আমাদের শুরুটা অবশ্যই ভালো হয়েছে। আমার একটাই ভিশন, ডিজিটাল হেলথ নিয়ে নিউ নরমাল যখন হবে, তখন আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠী যেন এই ডিজিটাল হেলথটা, এই ডিজিটাইজেশনটা যেন আবার ইনইকুয়ালিটিটা তৈরি না করে, এটা আমার একটা মানে অনুরোধ থাকবে। এই ইনইকুয়ালিটি যেন তৈরি না হয়। সরকারের অলরেডি ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং আমাদের দারিদ্র জনগোষ্ঠী যেন একটা কমিউনিটি ক্লিনিকে গিয়ে খুব সহজেই ঢাকার একটা এক্সপার্টের একটা পরামর্শ পেতে পারে, একটা ছোট ডায়াগনস্টিক্স পেতে পারে। এই সুবিধাটা অবশ্যই হতে হবে, সেটাই আমার স্বপ্ন। থ্যাংক ইউ। ধন্যবাদ মাহি। আমি এখন চলে যাচ্ছি অনারেবল স্টেট মিনিস্টার এন্ড মেম্বার অফ পার্লামেন্ট জুনায়েদ আহমেদ পলক। আপনার প্রেজেন্টেশন শুরু করার আগে দুইটা কোশ্চেন নিচ্ছি, দুইজন কোশ্চেন করেছে আপনাকে। একটা হচ্ছে সাজ্জাদুর রহমান রাফি, সে করেছে, ডু উই হ্যাভ এনি সেন্ট্রাল ডেটাবেস ফর দ্য হসপিটালস? একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন এসেছে মোহাম্মদ আনিসুল করিম, তার থেকে, what policy or legislative plans are there to incentivize doctors to use electronic health record system when they are deployed in Bangladesh? কি ইনসেন্টিভ আছে ওদের জন্য এবং সেন্ট্রাল ডেটাবেস আছে কিনা? মিস্টার পলক প্লিজ, তারপর আমরা প্রেজেন্টেশন। আমি দুজন প্রশ্নকর্তাকে ধন্যবাদ দিচ্ছি যে এটা শুধু প্রশ্ন নয়, আমি পরামর্শ হিসেবে নিচ্ছি। কারণ প্রশ্নের উত্তর আমি বলতে পারি যে সম্পূর্ণভাবে এই দুটো জায়গায় আসলে আমরা সম্পূর্ণ কাজ এখনো সম্পূর্ণ করতে পারিনি। আমরা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যে আমাদের যে সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সফটওয়্যার করলাম, মাননীয় প্রধানমন্ত্রী ঈদের আগে রোজার মধ্যে যখন উনি বললেন যে 50 লক্ষ পরিবারকে উনি 2500 করে টাকা উনি মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেটে দিতে চান। আমরা যখন কাজ শুরু করলাম, আমরা দেখলাম যে গার্মেন্টসের যখন 40 লক্ষ ওয়ার্কারদেরকে যখন স্যালারি দিতে গেলাম, সেখানেও কিন্তু দেখা গেল যে 20% ওয়ার্কারদের কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট করতে যে সমস্যা হলো, তাদের এনআইডি কার্ড নাই। তো ওখানে কিন্তু জন্ম নিবন্ধনটাকে আমরা ওয়ালেট খোলার জন্য ব্যবহার করলাম। আবার যখন 50 লক্ষ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী সেন্ট্রাল ডেটাবেজে আনতে বললেন, আমরা সেই ডেটাবেজে আনতে যে 21 লক্ষ তথ্য প্রথমেই ভেরিফাই করতে গিয়ে দেখলাম যে 9 লক্ষ আমরা অ্যাকুরেট ডেটা পেলাম। একটু আগে ডেটা ক্লিন ডেটা নিয়ে কথা হচ্ছিল। এটা যে কতখানি গুরুত্বপূর্ণ আমরা হাতে কলমে কাজ করতে যেয়ে আমরা দেখতে পেলাম যে আসলে ডেটা ক্লিন করা কত কঠিন। যে ন্যাশনাল আইডির যে তথ্য, তার সাথে হয়তো তার জন্ম নিবন্ধনের তথ্য কিংবা ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেটের তথ্য, এগুলোর যে ইন্টারঅপারেবিলিটি আমরা নিশ্চিত করতে পেরেছিলাম বলেই আমরা ডেটাগুলোকে ক্লিন করে আমরা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে পারলাম। তখন এই ধরনের যত ভুল বা মানে অসঙ্গতি ছিল, সেগুলোকে কিন্তু আমরা পরিষ্কার করতে পারলাম। ফলে অর্থের অপচয়টা আমরা সম্পূর্ণভাবে প্রযুক্তি ব্যবহার করে বন্ধ করতে পারলাম। ঠিক এই প্রশ্নকর্তা যিনি বলেছেন যে সেন্ট্রাল ডেটাবেজটা খুবই প্রয়োজন,
আমি বলবো যে আমাদের ন্যাশনাল হেলথ একটা ডেটা ব্যাংক আমরা করার একটা পরিকল্পনা গ্রহণ করেছি। সেখানে যেরকম ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে, পেশেন্ট হিস্ট্রি থাকবে, প্রেসক্রিপশন গুলো থাকবে, ইন্টারঅপারেবল হবে। অপরদিকে হেলথ সেক্টরের যত সরঞ্জাম, যেটা বলেছি যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, সেগুলো প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে স্বাস্থ্যের ক্ষেত্রেও আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। ছোট্ট দুটো কথা বলি যে আপনারা হয়তো পরিসংখ্যানটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি সেই নাম্বারটা আমি এখন এই মুহূর্তে সঠিক বলতে পারবো না, কিন্তু বিদেশে চিকিৎসার খরচ কি পরিমাণে যে আমাদের অর্থ বিদেশে খরচ হয়, অর্থাৎ আমাদের অন্যান্য দেশে গিয়ে আমাদের রোগীরা যত পয়সা খরচ করেন স্বাস্থ্যের জন্য, সেই টাকাটা যদি প্রতি বছর আমাদের স্বাস্থ্য সেক্টরে ব্যয় হয়, তাহলে আমি মনে করি যে বহু গুণ স্বাস্থ্যসেবা মান বৃদ্ধি করা সম্ভব। আর একটা ছোট্ট উদাহরণ, সেটা হচ্ছে যে আপনার মেডিকেল ইকুইপমেন্ট গুলো আমরা দেখলাম এই ভেন্টিলেটর নিয়ে কাজ করতে, যে আমি একজনের প্রশ্ন দেখছিলাম যে সেটা কি অবস্থা। এখন সেটা মেডিকেল ট্রায়ালে আছে, যেটা মেট্রোনিক এবং ওয়ালটনের জয়েন্ট ভেঞ্চারে অ্যাসেম্বল করা হয়েছে ভেন্টিলেটর। আমরা দেখলাম যে 15 থেকে 20 লক্ষ টাকা খরচ হয় একটা ভেন্টিলেটর কিনতে, বিদেশ থেকে আমদানি করতে। আর সেই ভেন্টিলেটর বাংলাদেশে যেগুলো অ্যাসেম্বল করি, তাহলে পরে হয়তো 5 থেকে 7 লাখ টাকার মধ্যেই সেটা করা সম্ভব। তাহলে চিন্তা করে দেখেন যে কত শতাংশ খরচ কমিয়ে আনা সম্ভব। যে কারণে আমি বারবার বলছি যে আমি গত 3 মাস ধরে আমাদের হেলথ ট্র্যাক নিয়ে যতখানি কথা বলছি, আমি হেলথ মিনিস্ট্রি বিশেষজ্ঞদের সাথে, ডিজি হেলথের সাথে, আইইডিসি এর সাথে, দেশে বিদেশে বিশেষজ্ঞদের সাথে, আমি ততই অবাক হয়ে যাচ্ছি যে আসলে একটুখানি সতর্ক হলে, একটুখানি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তি ব্যবহার করলে আমরা অল্প খরচ দিয়ে অনেক বেশি কাজ করতে পারবো। তো সেই জায়গাটা বলে আমি শেষ করব। আর যে পলিসি ইনসেন্টিভের কথা বলা হয়েছে, আমি একটু আগে এটা বের করেছি যে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2018 যেটা আমরা সর্বশেষ করেছি, সেখানে আমাদের হেলথে বেশ কিছু নির্দেশনা আছে, কাগজে কলমে আছে, অ্যাকশন প্ল্যান আছে, টাইম ফ্রেম আছে। এখন সেটার এক্সিকিউশনের জন্য আমরা নজর দেব। সেখানে অবশ্যই আমরা প্রযুক্তি ব্যবহারের জন্য যাতে আমাদের চিকিৎসকরা যাতে ইনসেন্টিভ পায়, সে বিষয়টি আমি খেয়াল রাখার চেষ্টা করব। আর পাশাপাশি অবশ্যই ডেটা প্রাইভেসি প্রোটেকশন ল আমরা ড্রাফট করছি। সেটি হয়ে গেলে তখন এই তথ্য সংরক্ষণ এবং নিরাপত্তার জন্য এটা কাজে দেবে। সো অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে যদি আপনারা সময় থাকে তাহলে আমি অবশ্যই আমরা প্রেজেন্টেশন অবশ্যই প্রেজেন্টেশনের জন্য বসে আছি এখানে। আমি আপনাকে একটু অ্যাজ এ পালমোনারি এন্ড ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট হিসেবে আমি আপনাকে একটা অনুরোধ করব। সেটা হচ্ছে এই যে যেটা বললাম, একটা আইসিইউ মানে কিন্তু একটা ভেন্টিলেটর না, এবং আইসিইউ কিন্তু ওভারনাইট তৈরি করাও যায় না। এই মুহূর্তে কোভিড-19 পেশেন্টদের বাঁচাতে হলে আমাদের অক্সিজেন দরকার। আমরা যদি অক্সিজেন প্রোডাকশনে একটু মনোযোগ দিই আমরা এখন, অক্সিজেন ডেলিভারি যে ডিভাইসগুলি আছে, যেমন হাই ফ্লো নেজাল ক্যানুলা, মাস্ক, তারপর হচ্ছে আপনার নন বেসিক ভেন্টিলেশন, যেটা সাধারণ ডাক্তারগুলি ইউজ করতে পারে, সেটাতে যে আমরা প্রোডাকশন করতে পারি এখন লোকালি, নট ফ্রম চায়না এখন। আর ভেন্টিলেটর হচ্ছে লং টার্ম হবে, কিন্তু আমরা হচ্ছে ভেন্টিলেটর আসলে করলেও কিন্তু কেউ চালাতে পারবে না। যেটা ফরিদপুর মেডিকেল কলেজে দেখা গেলো 15টা পড়ে আছে কিন্তু কেউ ইউজ করতে পারছে না। তো আমি আপনাকে সবিনয় অনুরোধ জানাবো, হাই ফ্লো ডিভাইস, অক্সিজেন সাপ্লাই যেন আমরা প্রচুর পরিমাণ করতে পারি টু সেভ দ্য লাইফ। এখানে দুটো কমেন্ট এমনি বলছি। একজন বলেছে ফরিদা হক, এক্সেলেন্ট ডিসকাশন, সে খুব এনজয় করছে। আর রবিউল হাসান একজন কমেন্ট করেছে, বাংলাদেশেও আমেরিকার মতো ইএমআর সিস্টেম করার সময় দাবি। আচ্ছা, আমরা এখন তাহলে চলে যাই হচ্ছে আপনার কাছে। প্লিজ আপনার প্রেজেন্টেশনটা শুনবো আমরা অবশ্যই। জি, তাজবিরুল ভাই, আপনি যথার্থই বলেছেন। আমার আসলে তো হেলথ সেক্টর সম্পর্কে একদমই ধারণা নাই, কিন্তু আপনি যেটা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে এই গত 3 মাস ধরে এই বিষয়টি খুব জোর দিচ্ছেন যে ঠিক আইসিইউতে যাওয়ার আগের যে সাপোর্টটা লাগে, মানে অক্সিজেন সহ, মানে আইসিইউতে যাওয়ার আগের মুহূর্তে মানে পেশেন্টের যে প্রয়োজনটা, সেটা নিশ্চিত করার জন্য, এবং আমাদের হেলথ মিনিস্ট্রিও সেটা কাজ করছে। আর আমাদের A2R ইনোভেশন ল্যাবে আমাদের একদল ইনোভেটর ইয়াং তারা কাজ করছে। আসলে আমাদের যে অক্সিজেন তো চারিদিকে আছে, কিন্তু সেই অক্সিজেনটাকে প্রসেস করে রোগীর কাছে দেওয়া, সেটার জন্য যে ইকুইপমেন্ট গুলো লাগে সেগুলো আমরা যাতে দেশে তৈরি করতে পারি, তার জন্য আমরা আমাদের ইনোভেটরদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি এবং প্রয়োজনীয় সহায়তাটা দিচ্ছি। কারণ আমরা ছোটবেলা থেকে শুনেছি যে আসলে নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। সো আমরা এটা দেখছি যে প্রতিনিয়ত ফেস শিল্ড থেকে শুরু করে গগলস, মাস্ক, হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে বিভিন্ন ইনোভেটিভ কিন্তু প্রোডাক্ট আমাদের দেশে তৈরি হচ্ছে, এবং
আসলে আমরা কিন্তু একটা উদ্ভাবনী জাতি। আমরা যেভাবে ডিজাস্টার ম্যানেজ করি আমাদের কোস্টাল এরিয়াতে, আমরা যেভাবে বন্যা ম্যানেজ করি, ঠিক একই রকমভাবে কিন্তু এই দুর্যোগেও আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা এটা মোকাবেলা করতে চাই এবং সেক্ষেত্রে আপনাদের পরামর্শ এবং আপনাদের উপদেশগুলো আমাদের খুবই প্রয়োজন। আমরা সেটার একটা নেটওয়ার্ক, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। আমি মনে করি যে আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা সংযুক্ত হলাম এবং এই সম্পর্কটা আমরা আসলে আগামী দিনে এটা চলমান রাখবো। তো ইনশাআল্লাহ। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট্ট কয়েকটা স্লাইড ছিল যে আসলে কিভাবে আমাদের ডিসিশন মেকিং এ আমাদের এই ডেটা এনালিসিস কাজ করছে, সেটার জন্য আমি ছোট্ট করে প্রেজেন্টেশনটা রাখতে চাচ্ছিলাম যে আসলে সাপোর্ট টু ভাইটাল ডিসিশনস অফ দি গভর্নমেন্ট, কিভাবে আমরা আসলে আমাদের হাই রিস্ক কেস গুলো আইডেন্টিফাই করছি, হট জোন গুলোকে আইডেন্টিফাই করছি এবং রিসোর্স অ্যালোকেশনের জায়গাগুলোতে আমরা আসলে যে কোথায় হেলথ ওয়ার্কারদেরকে প্রয়োজন হবে, টেস্টিং ফ্যাসিলিটি বাড়াতে হবে, হসপিটাল আইসোলেশন ইউনিটগুলো বাড়াতে হবে। কারণ আমরা আগেই বলেছি যে আমাদের সীমিত সম্পদ দিয়েই কিন্তু এই টাইমলি পলিসি ডিসিশন গুলো নিয়ে আমাদেরকে আগাতে হচ্ছে এবং পাশাপাশি সিমটম মনিটরিং এর জায়গায় আমাদের হেলথ ওয়ার্কার যে ফিল্ড লেভেলে কাজ করছে, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে, তাদেরকে আমরা কিন্তু এই ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিনিয়ত আমরা সেই সহায়তাটা করছি, আমরা সহায়ক ভূমিকা পালন করছি এবং এটা বলবো যে আমরা কিন্তু ডিসিশন নেওয়ার জন্য সুপারিশ দিচ্ছি অথবা প্রয়োজনীয় তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করে উত্থাপন করছি। ডিসিশন মেকাররা যারা হেলথ সেক্টরে নেতৃত্ব দিচ্ছেন তারাই সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা শুধু সহায়তা করছি। পরের স্লাইডে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যখন ২.৫ মাস আগে কাজ শুরু করেছিলাম তখন বিভিন্ন সোর্স থেকে আমাদের ৩৩৩, ১৬২, ৬৩ এই যে হেলথ সাপোর্ট সেন্টার, আমাদের যে কল সেন্টারগুলো আছে সেখান থেকে জনগণ ফোন করে করে তাদের সেবাগুলো নিচ্ছিল এবং সেখানে যে আইভিআর এবং কল সেন্টার থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সেই তথ্যগুলো বিশ্লেষণ করে যে যে এলাকাগুলোকে আমাদের ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম আইডেন্টিফাই করছিল যে এই এলাকা থেকে ফোন আসছে এবং এই ধরনের তথ্য আমরা জানতে পারছি এবং সেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেই গাইডলাইন ছিল সেই অনুযায়ী কিছু কোশ্চেন সেট করে দেওয়া হয়েছিল যে একজন কলার কেউ যদি কল করে তাহলে কি কি প্রশ্নের উত্তর তার দেবে এবং সেই প্রশ্নের ধারা অনুসারে তাকে আইডেন্টিফাই করা যে সে কোন ধরনের উপসর্গ নিয়ে সে ফোনটা করেছে, তাহলে সে হাই রিস্ক লো রিস্ক এলাকাগুলোকে আইডেন্টিফাই করা। তখন আমরা দেখলাম যে যখন ভোলার একটা চর ফ্যাশন নামে একটা প্রত্যন্ত চরে যখন কিছু রোগী আমরা সেখানে দেখলাম যে তারা যেই উপসর্গ কথাগুলো বলছে, আমরা যখন দেখছি 7 দিন পরে সে এলাকায় যখন টেস্টিং এর ফলে রিপোর্টটা আসলো, আমরা কিন্তু 7 দিন আগেই একটা অনুমান করতে পারছিলাম যে এই এলাকাগুলোতে হয়তো রোগীর সংখ্যা বাড়তে পারে। পরের স্লাইডে গেলে আমরা দেখতে পাবো যে সারা দেশেই আমরা কিভাবে নারায়ণগঞ্জ, গাজীপুর, যশোর, মাদারীপুর, রংপুর, রাজশাহী, ভোলা, বগুড়া এই এলাকাগুলোতে হয়তো মার্চের প্রথম বা শেষ দিকে যখন এই যে কল সেন্টারগুলোতে কল আসছিল এবং সেইটা অ্যানালিসিস করে যেই ৯ দিন, ১১ দিন অথবা ৫ দিন, ১২ দিন আগে আমরা উপলব্ধি করতে পারছিলাম, অনুমান করতে পারছিলাম যে এই জায়গাগুলোতে এখন কালেকশন বুথ স্থাপন করা প্রয়োজন, টেস্টিং ফ্যাসিলিটিস বাড়ানো দরকার এবং সেখানে রিসোর্স মোবিলাইজ করা দরকার। সো এই কাজগুলো কিন্তু খুব ছোট আকারে হলেও আমরা আসলে বাংলাদেশে শুরু করতে পেরেছি। এর জন্য আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক এবং আমাদের আইসিটি ডিভিশন, এটুআই এর যে গ্রুপ এবং ডেটা সায়েন্টিস্ট, এপিডেমিওলজিস্ট যারা সরকারি এবং বেসরকারি পর্যায়ে কাজ করছে, দেশে এবং প্রবাসে সবাইকে নিয়ে প্রায় ৪০ জনের উপরে একটা টিম মেম্বারের টিম কাজ করছে। আমরা আশা করব যে ভবিষ্যতে আপনারাও সেই টিমে কন্ট্রিবিউট করবেন। তো পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কিভাবে আমাদের এই কোভিড-19 যে কালেক্টিভ যে একটা ইন্টেলিজেন্স সিস্টেম কাজ করছে, আপনি দেখবেন যে ডেটাগুলো কালেক্ট হচ্ছে কোত্থেকে। সাইফুর ভাই বারবার বলছিলেন যে ডেটা কালেকশন, ডেটা ক্লিন করা, তারপরে অ্যানালিসিস করা, প্রসেস করা, দেন কিন্তু ডিসিশন মেকিং এ যাওয়া। তো এই যে কতগুলো স্টেজ আমাদের পার করতে হয়, এটা কিন্তু আমরা হয়তো বাংলাদেশ স্বাধীনতা ৫০ বছর পূর্ণ হয়েছে। বাংলাদেশ কিন্তু একটা শ্রমনির্ভর একটা অর্থনীতির দেশ এবং এই ১১ বছরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর শ্রম, সাহসিকতা এবং মেধার ফলে
তার আজকে কিন্তু নিম্ন আয়ের দেশ আজকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সেইখানে আমরা কিন্তু ডেটা ড্রিভেন ডিসিশন টেকিং মেথডটা আমরা ব্যবহার করছি। ডেটা কালেক্ট করছি কোথায়? সিটিজেন সেলফ রিপোর্ট বাই হেলথ কমিউনিটি ওয়ার্কার্স, আমাদের যে কোভিড-19 যে করোনা liveCoronaTest.com যে সেলফ টেস্টিং ওয়েব টুল আছে সেখান থেকে, এবং যারা ফোন করছে এবং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স তারা সেলফ রিপোর্ট করছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মোবাইল অ্যাপ ব্যবহার করে, সেটা অ্যানালিসিস করছে কোথায়? আমাদের যে 333 একটা ডক্টর স্কুল করা হয়েছে যেটা 2 মাস হলে কাজ করছে 4000-এর বেশি, মানে উবার মডেলে, সেখানে কিন্তু মেডিকেল অ্যাডভাইস দেওয়া হচ্ছে, প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু অ্যানালিসিস হচ্ছে, সেগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং টুলগুলো ব্যবহার করা হচ্ছে। এবং এই ডেটা অ্যানালিটিক্স এবং যেই ডাক্তারদের ভেরিফিকেশন, এগুলো কিন্তু আমাদের যে হাই রিস্ক কেসেস জোনগুলো সেগুলো নিয়ে অ্যানালিসিস করে ডিসিশন মেকিং এ আমরা যেটা বলেছিলাম যে 3টা স্তর, সেটা আপনারা দেখছেন যে একটা ক্লাসিফাইড যেটা হচ্ছে মেডিকেল ডিসিশন নেওয়ার জন্য, যেটা কনফিডেন্সিয়াল যেটা হচ্ছে অ্যাডমিন ডিসিশন নেওয়ার জন্য, আর যেটা ওপেন যেটা corona.gov.bd, টেলিভিশন, রেডিও, কমিউনিটি রেডিও, ফোন, সোশ্যাল মিডিয়া, সেখানে কিন্তু তথ্যগুলো দেওয়া হচ্ছে এই অ্যানালিসিস করে। আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আমাদের 1,20,00,000 মানুষ গত 3 মাসে সেবা নিল, তারা কিন্তু হেলথ সার্ভিস নিল 3331-এ ফোন করে, 3332-তে ফোন করে তারা ইমার্জেন্সি ফুড অ্যাসিস্ট্যান্স সাপোর্টটা পেল, এবং 3333-তে ফোন করে তারা ই কমার্সের ঘরে বসে পণ্য পেল, এবং 3334 আমি যেটা বলছিলাম যে ইনক্লুসিভ যেই পলিসি, যার ফলে যার ইন্টারনেট নাই, টেলিভিশন নাই, সে যাতে এডুকেশন সাপোর্টটা পেতে পারে, একটা অন্ততপক্ষে টিচারের সাথে কথা বলতে পারে, সেই জন্য আমরা এটা টেকনোলজিটা ব্যবহার করলাম। পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যেই ভলেন্টিয়ার ডক্টররা যে পুল কাজ করছে এখন, তারা কিন্তু এখানে ডিজিটাল প্রেসক্রিপশনও দেওয়া শুরু করেছে। কারণ হয়তো একদম বিশেষজ্ঞ অভিমত না হলেও এই যে এখন কোভিডের কারণে সরাসরি দৈহিকভাবে শারীরিকভাবে উপস্থিত হতে পারছেন না রোগীরা, তাদেরকে যদি আমরা ডিজিটাল অ্যাডভাইসটা দিতে পারি তাহলে কিন্তু অনেক মানুষের উপকারে লাগছে। পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রথম দিকে আইসোলেশন বেড ক্যাপাসিটি, আমাদের পেশেন্টদের সংখ্যা এবং কোথায় কতখানি দরকার, এবং সব এলাকায় তো একই রকম দরকার নেই। 464টা জেলা, 492টা উপজেলা, প্রত্যেক জায়গায় কিন্তু রোগীর সংখ্যা একই রকম ছিল না, বা রোগীর সংখ্যা একই রকম থাকছে না, বা রোগীর সংখ্যা একই রকম হবে না ভবিষ্যতে। এইটার যে প্রতিদিনের যেই সংগৃহীত তথ্য, সেইটার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আমরা হেলথ মিনিস্ট্রিকে আমরা সুপারিশ করছি যে কোন এলাকায় রোগীর সংখ্যা বাড়ছে, কোথায় আগামী 2 সপ্তাহে আরো বাড়বে, এবং কোথায় আগামী মাসে রেড জোনে পরিণত হতে পারে, সেখানে যাতে রিসোর্সটা মোবিলাইজ করা যায়। সেটা আইসোলেশন সেন্টার হতে পারে, বেড হতে পারে, অক্সিজেন হতে পারে, ভেন্টিলেটর হতে পারে, সব ধরনের, সেগুলো আমরা বলছি, এবং কোথায় ইকুইপমেন্ট আছে। তারপরে স্লাইডে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এই ডেটাগুলো অ্যানালিসিস করে কিন্তু পুরো বাংলাদেশ একটা নজর বোঝা যাচ্ছে যে কি অবস্থা বিরাজ করছে, এবং সেখানে আমাদের কি ধরনের রিসোর্স গুলো নিয়ে যেতে হবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই যে বারবার বলছি যে প্রযুক্তির ব্যবহার এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু আমাদের খরচটা কমাতে পারি, সেবার মানটা আমরা বাড়াতে পারি। পরের স্লাইডে যদি যাই, আমার কয়েকটা স্লাইড আছে, সেখানে আমরা দেখতে পাবো যে বিশেষ করে যেটা বারবার সকল স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে ঢাকা উত্তর, দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, এই এরিয়াগুলোতে আসলে রোগীর সংখ্যা অনেক বেশি এবং বাড়ছে। ফলে পুরো এলাকাটা একবারে কিন্তু লকডাউন করলে আবার জীবন এবং জীবিকা দুটোকে সমন্বয় করা মুশকিল হচ্ছে। ফলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা বারবার বলছেন যে আমাদের জীবন ও জীবিকা দুটোকে রক্ষা করে আমাদের পথ বের করতে হবে, কিভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকে, আবার মানুষের জীবনও যেন বাঁচে। সেখানেই কিন্তু আমরা এই রোগীর সংখ্যা, রোগীর ঘনত্ব এবং সেখানে সকল কর্মকাণ্ড বিবেচনা করে সবগুলো ডেটাগুলো এনালিসিস করে কিন্তু আমরা এরকম বৃত্তের মাঝে ছোট ছোট বৃত্ত এঁকে দিচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা সেই তথ্যগুলো দিচ্ছি যে একটা বড় বৃত্ত আমরা হয়তো পাচ্ছি, যেই বৃত্তের মধ্যে হয়তো রোগীর সংখ্যা 200 জন, সেখানে হয়তো আবার অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে যে হয়তো 2 স্কয়ার কিলোমিটারের মধ্যে বা 1 স্কয়ার কিলোমিটারের মধ্যে রোগীর সংখ্যা অধিক মাত্রায়, অর্থাৎ রোগীর ঘনত্বটা সেটা বিবেচনা করে
এবং গত 14 দিনে রোগীর সংখ্যা এবং কোনো কোনো এলাকায় হয়তো রোগী গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ডবল হয়ে যাচ্ছে, ডাবলিং টেন্ডেন্সি, বিভিন্ন কিছু বিশ্লেষণ করে আমরা কিন্তু সেই এরিয়াগুলো আইডেন্টিফাই করে আমরা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয় সেগুলো আবার টেকনিক্যাল কমিটি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারা আবার স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দিচ্ছে। তো এর পরের যদি স্লাইডে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে ডটগুলো সেগুলো কোথায় আছে, কি অবস্থায় আছে, সেগুলো কিন্তু অ্যানোনিমাস ডাটা, মেটা ডেটা। কোনো জায়গায় কোনো ব্যক্তির নাম বা পরিচয় বা তার কোনো তথ্য থাকছে না, শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার জন্য শুধু এই ডটগুলো দিয়েই আমরা অ্যানালিসিস করে দেখাচ্ছি যে সেই রোগীদের তথ্যগুলো কিন্তু ক্লিন করা অনেক জটিল ব্যাপার, সেটাও কিন্তু দেখতে হচ্ছে। প্রথম দিকে যখন নমুনা সংগ্রহ করা হয়েছে তখন রোগীর হয়তো নাম ঠিকানা ঠিক মতো নেওয়া হয়নি, শুধু ফোন নাম্বার, এবং ফোন নাম্বারের ঠিকানা হয়তো বলেছে যে উত্তরা কিংবা বলেছে ধানমন্ডি, কিন্তু স্পেসিফিক কোনো এরিয়া ছিল না। সেগুলো এখন আস্তে আস্তে ক্লিন করে করে আনা হচ্ছে। এটা দিয়ে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিজি, এইচএস এবং আইডিসিআর তারা কাজ করছে। পরের স্লাইডে যদি যাই, প্রযুক্তি কতখানি আমাদের সহযোগিতা করতে পারে। আমরা এখন দুটো স্টার্টআপ, আমাদের গেইজ এবং সিগমাইন্ড, এই দুটো স্টার্টআপ তারা কাজ করছে। তারা ফেস রিকগনিশন সফটওয়্যার নিয়ে কাজ করছে। অর্থাৎ আমাদের যত জায়গায় বিভিন্ন ক্যামেরা আছে, অনেক জায়গায় সরকারের আছে, অনেক জায়গায় বেসরকারি আছে, কোথায় মাস্ক পরছে, মাস্ক পরার টেন্ডেন্সিটা কেমন, এবং সেগুলো ডিটেক্ট করা যাচ্ছে। সেগুলো অ্যানালিসিস করে আমাদের বোঝা যাচ্ছে যে ক্ষতির পরিমাণ কি হচ্ছে। দেখা যাচ্ছে যে যে এলাকায় 80% মানুষ মাস্ক পরছে সেখানে হয়তো রোগ নিয়ন্ত্রণের সক্ষমতা তৈরি হচ্ছে বেশি। আবার যেখানে হয়তো 20% মানুষ মাস্ক পরছে, মাস্ক পরার সংখ্যা কম, সেখানে হয়তো রোগ সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমরা অ্যানালিসিস করে দেখছি। পরের স্লাইডে যদি যাই, আমরা সেই বিভিন্ন কাঁচা বাজার থেকে শুরু করে বাস স্ট্যান্ড, অফিস আদালত, চট্টগ্রাম, ঢাকা, বিভিন্ন এলাকায় এই ডেটাগুলো অ্যানালিসিস করে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন এরিয়াতে কিভাবে আসলে আমাদের সুরক্ষা কার্যক্রম যদি ভালোভাবে নেওয়া হয়, কিভাবে রোগটা নিয়ন্ত্রণ হচ্ছে, আর সুরক্ষা কার্যক্রম ভালোভাবে সচেতনভাবে না করলে রোগটা কতখানি বাড়ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমি লাস্ট স্লাইডে যেটা বলতে চাই যে আমাদের ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম বেশ কিছু পলিসি রিকমেন্ড করেছে। আমার মনে হয় যে এগুলো যদি আপনারা বিশেষজ্ঞ মতামত দেন তাহলে আমাদের যেই আইসিটি ডিভিশন, এটুআই এবং হেলথের যেই টেকনিক্যাল কমিটি কাজ করছে তাদের জন্য সুবিধা হবে। আমরা বলছি যে আসলে আমাদের টেস্টিং, ট্রেসিং এবং জোনিং, এই তিনটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সাথে মাস্ক ওয়্যারিং এবং আমাদের যেই কোয়ারেন্টাইন, আইসোলেশন, অন্যান্য যেগুলো স্বাস্থ্য সুরক্ষার জন্য যে পরামর্শ সেগুলো মেনে চলার জন্য। কিন্তু আমরা টেকনোলজি ব্যবহার করে যেটা চেষ্টা করছি যে টেস্টিং, অর্থাৎ যেই সেলফ ওয়েব টুল আমরা দিয়েছি livecoronatest.com, সেটা ব্যবহার করে যেন সবাই সরাসরি ডাক্তারের কাছে না এসে, হাসপাতালে না এসেও তাদের উপসর্গ এবং তাদের নিজেদের সেলফ টেস্টিং এর মাধ্যমে তারা নিজেরাই হোম কোয়ারেন্টাইনে থাকতে পারেন, অথবা টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিয়ে তারা সুস্থ হয়ে উঠতে পারেন কিংবা নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে ট্রেসিং, যেটা আমি বলেছি আগেও যে করোনা ট্রেসার বিডি, যেটা গুগল প্লে স্টোরে এখন অ্যাভেলেবেল আছে, 5 লাখের মতো ডাউনলোড হয়েছে, iOS এ অল্প দিনের মধ্যে চলে আসবে। এবং এইটা করোনা যে ট্রেসার বিডি, যে কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ, এটা আসলে খুব কাজে দিচ্ছে। ইতিমধ্যেই আমরা এই অটোমেটেড ডিজিটাইজ পদ্ধতিতে আমরা আসলে পেশেন্টদেরকে ডিটেক্ট করা এবং তাদেরকে ট্র্যাক করা, ট্রেস করা এবং তাদের সাথে কমিউনিকেট করা যেন তারা সঠিকভাবে নিজেদেরকে নিরাপদ রাখতে পারে। এবং গত 14 দিনে তার সংস্পর্শে অন্য কোনো স্মার্টফোন ইউজার এসছে কিনা এবং তার 1 মিটারের মধ্যে 15 মিনিটের বেশি সময় থেকেছে কিনা সেই তথ্যগুলো সেন্ট্রাল ডেটাবেজে থাকছে, এবং সেগুলো অ্যানালিসিস করে সেই ইনফেক্টেড রোগীকে জানিয়ে দেওয়া এবং যারা ইনফেক্টেড রোগীর আশপাশে গত 14 দিন এসছিলেন তাদেরকে অ্যালার্ট দেওয়া, অ্যালার্ম দেওয়া, ইনফর্ম করা, সেই কাজগুলো কিন্তু চলছে। সো এই বিষয়গুলোই আমার ছিল। আর জোনিং এর বিষয়টা আমাদের ডেটা অ্যানালিসিসের মাধ্যমে রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে কি কি করণীয় আছে সেই অনুযায়ী আমাদের সুপারিশগুলো করা হয়। সো এই ছিল আমার প্রেজেন্টেশন। তো আমি আশা করব যে আপনারা আপনাদের পরামর্শ এবং উপদেশের মধ্য দিয়ে আমাদের এই যে পরিস্থিতি সেটা মোকাবেলার জন্য সহযোগিতা করবেন, এবং আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে কাজ করে এই করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করব এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবো, এই প্রত্যাশা রেখেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ অনারেবল স্টেট মিনিস্টার এন্ড মেম্বার অফ পার্লামেন্ট জুনায়েদ আহমেদ পলক। আসলে চমৎকার প্রেজেন্টেশন এবং অনেক কিছু জানলাম। টু বি অনেস্ট, আই এম সো রিচ দ্য প্রেজেন্টেশন ওয়াজ। তো আমি শেষ করছি এখানে। আমরা অনেক সাকসেস স্টোরি শুনলাম আজকে, অনেক শেয়ার করলাম, আমাদের রিলেশনশিপ এস্টাবলিশ করলাম, আমরা উই এক্সচেঞ্জ আওয়ার ভিউজ। এটা দ্যাটস এ স্টার্ট নাও, ইনশাআল্লাহ উইল গো ফরওয়ার্ড। আমরা জানলাম আজকে কারেন্ট এবং ফিউচার প্ল্যান অফ ডিজিটাল হেলথ ইন বাংলাদেশ। আমরা কোন আমরা 2021-এ কি অ্যাচিভ করবো, 2032-এ কি অ্যাচিভ করবো, 2041-এ কি অ্যাচিভ করবো। আমরা আইডেন্টিফাই করলাম যে আমাদের শুধু বাজেট বাড়লেই চলবে না, আমাদের রাইট পিপল দরকার, এখানে ট্রান্সপারেন্সি দরকার, অ্যাকাউন্টেবিলিটি দরকার, অনেস্টি দরকার, এবং এক্সাম্পলারি পানিশমেন্টের দরকার। যারা ভুল করছে, ঠিক কাজ করছে না, তাদেরকে যেন পানিশমেন্ট দেওয়া হয়, সেটাও কিন্তু দরকার। আমাদের দরকার হচ্ছে যে আজকে ঢাকা সিটিকে আমরা বলছি হট জোন। আজকে যদি আমরা ডিসেন্ট্রালাইজড হতো, আজকে যদি জিনিসপত্র সব ছড়াই থাকতো, হয়তো আমরা এত অসুবিধায় পড়তাম না। সব হচ্ছে ঢাকায় বলা হচ্ছে। 1/3 of the GDP generate from Dhaka, 1/3 of the income is generate from the Dhaka, 1/5 of the population ঢাকায় বাস করে। আমরা এখন ডিসেন্ট্রালাইজড কিন্তু আমরা এখন শুরু করে দেওয়া উচিত। আর লাস্টলি বলবো, গভর্নমেন্ট একা পারবে না। গভর্নমেন্ট অনেক করছে, কিন্তু গভর্নমেন্ট একা পারবে না। এটা সিটিজেনদের কিন্তু হেল্প করতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্টের কথা শুনতে হবে। এই যে মাস্কের কথা বলা হচ্ছে, ডিস্টেন্সিং কথা বলা হচ্ছে, হ্যান্ড ওয়াশিং এর কথা বলা হচ্ছে, অযথা বের না হওয়ার কথা বলা হচ্ছে, এটা কিন্তু সিটিজেনকে শুনতে হবে। এবং সেটা প্রাইভেট, গভর্নমেন্ট, সিটিজেন একটা কোলাবোরেশন দরকার। লাস্ট আমি যাব 1 মিনিট করে সবাইকে বলার জন্য। জাকারিয়া, তুমি 1 মিনিট বলবা, আমার কিন্তু সময় নেই। 30 সেকেন্ডস, এভরিবডি 30 সেকেন্ডস, কিন্তু তাদের একদম নতুন প্রোগ্রামে যেতে হবে। 30 সেকেন্ডস আমার কনক্লুশন। শুধু আমি একটু বলবো যে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য, মনোযোগ সহকারে। আমি মনে করি যে আমরা একটা জার্নি শুরু করলাম। ইনশাআল্লাহ ফিউচারে অনেক কাজ করার পসিবিলিটিস আছে। যদি আমাদেরকে ডাকা হয়, তো আমরা উই আর অলওয়েজ রেডি টু হেল্প। এখন হেল্পটা দিতে প্রস্তুত, এবং যে কোনো ধরনের যদি আমরা এখানে টেকনোলজি দিয়ে অথবা বুদ্ধি দিয়ে অথবা পরামর্শ দিয়ে যদি হেল্প করতে পারি, উই আর রেডি টু সার্ভ। সেটা হচ্ছে আমার বাস। Thank you. Dr. Rahman, 30 seconds. Again, thank you everyone. আমি একটা কথা শেষ করব। পলক ভাই বারবার বলছিল data driven decision making. I spent most of my academic career on that point. তো আমার কাছে যেটা মনে হয় যে data driven decision making এর critical thing হচ্ছে to realize যে contextual details. আপনি বারবার বলছিলেন হেলথের লোকজনদেরকে আপনি অ্যাড করছেন, আপনি অন্যদের অ্যাড করছেন। সেই কনটেক্সটের লোকরা যেন অ্যাক্টিভলি ইনভলভ থাকে ইন টার্মস অফ ইন্টারপ্রিটেশন করার জন্য। এবং আমরা যদি সেটাকে এগোতে পারি, আমার ধারণা উই ক্যান ডু গ্রেট থিংস উইথ বাংলাদেশ। কারণ উই হ্যাভ দ্য ক্যাপাবিলিটিস এন্ড উই হ্যাভ দ্য অপরচুনিটিস। আমাদের রিসোর্স লিমিটেশন আছে, বাট হোপফুলি উই ক্যান মেক ইট ওয়ার্ক। ধন্যবাদ ডক্টর রহমান। এবার চলে আসছে মাহি, তুমি 30 সেকেন্ডসে তোমার কনক্লুশন দিতে চাও। মাহি মনে ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি শেষ করছি হচ্ছে অনারেবল স্টেট মিনিস্টার এন্ড মেম্বার পার্লামেন্ট জুনায়েদ পলক, আপনাকে ধন্যবাদ জানিয়ে, এবং আপনি যদি একটা 30 সেকেন্ডসে আমাদের জন্য একটা বক্তব্য দেন, লাস্ট 30 মিনিটস, 30 সেকেন্ডস। না, আমি বলবো যে আপনারা তিনজনই হচ্ছেন সবচেয়ে বড় দৃষ্টান্ত যে আমাদের মেধার কোনো ঘাটতি নেই। আপনারা কিন্তু স্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, দেশের মর্যাদাটাকে উন্নীত করেছেন, আরো বৃদ্ধি করেছেন। তো আমরা মেধাবী, আমরা সাহসী, সহনশীল জাতি। আমরা যে কোনো দুর্যোগের সংকটে আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করি। অতীতেও সেই দৃষ্টান্ত আছে। এবারও ইনশাল্লাহ আমরা সবাই একসাথে থাকবো এবং ধৈর্য সহনশীলতার সাথে আমরা মেধা দিয়ে মোকাবেলা করব। সবাইকে অনুরোধ থাকবে যে আপনারা চোখ, নাক এবং মুখ, এই 3টা অঙ্গকে আপনারা সুরক্ষিত রাখবেন। গগলস পরেন আর চশমা পরেন, যেভাবে পারেন চোখকে নিরাপদ রাখবেন। মাস্কটা পরবেন নিয়মিত এবং সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। সেলফ টেস্টিং টুল livecoronatest.com, সেলফ ট্রেসিং যে টুল করোনা ট্রেসার বিডি, এবং জোনিং যে নির্দেশনাগুলো সেগুলো মেনে চলবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রায় 1.5 ঘন্টা আমরা আলাপ করলাম, more than an hour and a half. Thank you so much for your time. Thank you Dr. Rahman, thank you Dr. Jakaria. আমরা মাহিকে মিস করেছিলাম। মাহি, তুমি কি 30 সেকেন্ড কিছু বলবা before we finish? 30 সেকেন্ড। জি আমার খুব আনন্দ, আমরা একসময় ব্রেইন গেম নিয়ে ক্লাস, আমার মনে আছে 2015 সাল থেকে শুরু করেছিলাম। সো ইট ইজ খুবই আনন্দ হচ্ছে, কারণ ব্রেইন গেম নিয়ে আমরা প্রথম শুরু করি বাংলাদেশে। এনআরবি ইঞ্জিনিয়ারদের নিয়ে অলরেডি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, এনআরবি ডক্টরদেরকে নিয়ে আজকে হলো। আমার খুবই আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ মাহি, আমি ধন্যবাদ চ্যানেল 52, ধন্যবাদ আনাম চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং স্পেস দেওয়ার জন্য, আজকে কথা বলার জন্য। আমি সব প্যানেলিস্টকে ধন্যবাদ জানাচ্ছি অনারেবল স্টেট মিনিস্টার এন্ড মেম্বার অফ পার্লামেন্ট জুনায়েদ আহমেদ পলক আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ আবার মিট করব। আপনারা সবাই ভালো থাকবেন। স্টে সেফ এন্ড ওয়েল। বাই ফর নাও। থ্যাংক ইউ সো মাচ।